খুনের দায়ে সাজাপ্রাপ্ত মণিলাল দত্ত, কয়েদি নম্বর 777। মুক্তির দিন তিনি জেলে বসেই জেলার সাহেবকে শোনালেন তার অতীত জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। কি ছিল সেই ঘটনা? কার খুনের দায়ী বা দীর্ঘদিন জেলবন্দি কয়েদি নম্বর 777? শুনতে থাকুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে সাহিত্য সমাহারের আজকের নিবেদন, ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জন্ম 17ই মে 1973। বর্তমানে কিশোর ও প্রাপ্তমনস্ক দুই ধারার সাহিত্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। পেয়েছেন শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননা। ইতিমধ্যেই সাহিত্য সমাহারে প্রকাশিত হয়েছে তাঁর দুটি গল্প, জীবন্ত উপবীত এবং কাল পেঁচার ডাক। আমাদের আজকের গল্প ডাকাতের চেয়েও ভয়ঙ্কর আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভয় ভয়ঙ্কর এই বইটি থেকে। গল্পে সূত্রধার এবং মণিলালের চরিত্রে আমি আকাশ, গল্প পাঠে সুমন। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের গল্প, ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। গতকালই সুপারিনটেন্ডেন্ট হিসেবে স্নেহাংশু এই সংশোধনাগারের কাজে যোগ দিয়েছেন। জেলখানাকে আজকাল ডাকা হয় সংশোধনাগার নামে। সুপারিনটেন্ডেন্ট মানে জেলখানা বা সংশোধনাগারের সর্বময় কর্তা। জেলার সহ অন্য পদাধিকারীরা সুপারের অধীনেই কাজ করেন। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। জেলের ছোট কম্পাউন্ডের মধ্যে পতাকা উত্তোলনের পর নিজের অফিস ঘরে এসে বসেছিলেন স্নেহাংশু। কারা দপ্তরের বড় কর্তা লাহিড়ী সাহেবের আজ এখানে আসার কথা। জেলার সাহেব ঘরে ঢুকে বললেন, একটা ব্যাপার আপনাকে জানাবার আছে। আজ একজন বন্দী আমাদের জেল থেকে মুক্তি পাচ্ছে। না, সাজার মেয়াদ শেষ হবার জন্য নয়, সরকার তাকে সাজা থেকে মুক্তি দিচ্ছেন। লাহিড়ী স্যারও সেজন্যই আসছেন, লোকটাকে নিজে হাতে ধরে নিয়ে গিয়ে জেলের দরজা পর্যন্ত এগিয়ে দেবেন বলে। স্নেহাংশু গতকাল সবেমাত্র কাজে যোগ দিয়েছেন। এ জেলের ভেতরের খুঁটিনাটি ব্যাপার এখনো তার জানা হয়ে ওঠেনি, ফাইলপত্র দেখা হয়নি। এখানে কাজে যোগ দেবার পরই তিনি শুনেছেন যে আজ লাহিড়ী সাহেব এখানে আসছেন। তবে তার আসল কারণটা জানা ছিল না স্নেহাংশুর। প্রতি বছর এই 15ই আগস্টের দিন সরকার বাহাদুর বিভিন্ন জেল থেকে কিছু মানুষকে মুক্তি দেন। দীর্ঘদিন ধরে সাজা খাটছে এমন লোক, অসুস্থ বা বৃদ্ধ এমন লোকেদেরই সাধারণত এসব ক্ষেত্রে নির্বাচন করা হয় এবং এ ধরনের মুক্তির ক্ষেত্রে অন্যতম বিচার্য বিষয় থাকে জেলে থাকা অবস্থাতে সেই লোকের আচার ব্যবহার। আসামির ব্যবহার ভদ্রসভ্য হলে কারা দপ্তর তার মুক্তির জন্য সুপারিশ করে সরকার বাহাদুরের কাছে। এ ধরনের নানা নামের মধ্যে থেকে নানা দিক খতিয়ে দেখে সরকার কিছু লোকের মুক্তির ব্যবস্থা করে। জেলার সাহেবের কথা শুনে সুপার সাহেব জানতে চাইলেন, লোকটা কোন মামলাতে সাজা খাটছিল? একটা বুড়ো লোক, অবশ্য সাজা খাটতে খাটতে বুড়ো হয়েছে। খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল। বহু বড় বড় জেলে সাজা খাটতে খাটতে অবশেষে আমাদের এই জেলে বছরখানেক আগে আসে। খুব ঠান্ডা প্রকৃতির লোক। বলতে গেলে লাহিড়ী সাহেবই নিজে উদ্যোগী হয়ে লোকটার মুক্তির ব্যবস্থা করেছেন। আর অদ্ভুত ব্যাপার হলো, এই কারা দপ্তর থেকে 7 দিন আগে তাকে মুক্তি দেবার অর্ডার এলো এবং আমরা যখন তাকে সেটা জানালাম তখন সে একটু খুশি হলো না কথাটা শুনে, বরং বলল সে এখানেই ভালো ছিল। বাইরে তো মাথার উপর কোনো তার ছাদ নেই, সুতরাং এই বয়সে আর কোথায় আশ্রয় পাবে কে জানে। দুর্ভাগ্য লোকটার। তবে কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের লোকেদের পুনর্বাসনের ব্যবস্থা করে। হয়তো লাহিড়ী সাহেব তার তেমন কোনো ব্যবস্থা করে দিতে পারেন। লোকটাকে আর তার সম্বন্ধে জেলের নথি আর তার জিনিসপত্র যা কিছু আছে সব আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। আর তাছাড়া লাহিড়ী সাহেব তো আপনার ঘরেই আসবেন। তবে দীর্ঘদিন জেলে থাকতে থাকতে লোকটার মাথায় মনে হয় মৃদু গণ্ডগোল হয়েছে। কথা বলতে বলতে মাঝে মাঝে একটা ছড়া আবৃত্তি করে সে। ছড়া? কি ছড়া? সে ও এলেই শুনে নেবেন। পাঠিয়ে দিচ্ছি লোকটাকে।
আমি মেন গেটের ওখানে থাকছি। লাহিড়ী সাহেব কখন এসে পড়েন কে জানে। তিনি এলে গেট থেকে রিসিভ করে আপনার ঘরে নিয়ে আসব। চলি। জেলা সাহেব বেরিয়ে যেতেই কিছুক্ষণ পর দুজন কারারক্ষী একটা বুড়ো লোককে নিয়ে ঘরে ঢুকে সুপারের টেবিলের সামনে এসে দাঁড়াল। তাদের একজনের হাতে একটা ফাইল আর চটের ছোট একটা ব্যাগ ছিল। সেগুলো সে টেবিলে নামিয়ে রেখে বলল, স্যার, এই ওর ফাইল আর জিনিসপত্র। স্নেহাংশু মুক্তিপ্রাপ্ত লোকটার দিকে ভালো করে তাকালেন। অনেক বয়স হয়েছে লোকটার, মাথার চুল সাদা হয়ে গেছে, মুখেও বলিরেখা ফুটে উঠেছে, ঠিক নাকের ডগাতে একটা আঁচিল আছে। শরীরের গঠন দেখে মনে হয় এককালে সে বেশ শক্তপোক্ত ছিল। হাত জোর করে দাঁড়িয়ে আছে লোকটা। স্নেহাংশু কারারক্ষীদের উদ্দেশ্যে বললেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি দরকার হলে আপনাকে ডেকে নেব। আপনি আজ ছাড়া পাচ্ছেন নিশ্চয় জানেন। হ্যাঁ জানি, কিন্তু না ছাড়া পেলেই যে ভালো ছিল। দেখুন, আমরা যেমন কাউকে ইচ্ছে হলেই জেল থেকে ছেড়ে দিতে পারি না, তেমনই সাজার মেয়াদ শেষ হলে বা তার মুক্তির নির্দেশ এলে তাকে এখানে রেখেও দিতে পারি না। তা বটে। এই বলে লোকটা খানিক বাদে কেমন একটা অদ্ভুতভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে একটা পরিচিত ছড়া বলতে শুরু করল। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, আজ না দেব কিসে। ছড়াটা বলেই সুপার সাহেবের দিকে তাকিয়ে রইল সে। বসুন, জেল দপ্তরের বড় কর্তা আসবেন, তারপর আপনি ছাড়া পেয়ে যাবেন। আপনার নাম তো মণিলাল দত্ত, তাই না? হ্যাঁ, এক সময় তাই ছিল। এখন অবশ্য আমার নাম নেই, নম্বর আছে। নম্বর 777। আপনার মুখে অনেক দিন পর নামটা শুনলাম। 552, 1610, 1420 হতে হতে শেষে আমি এখন 777। ফাইলটা দেখার পর সুপার সাহেব চটের ব্যাগটা টেনে নিলেন। জেলের কয়েদিদের বোনা ব্যাগ। জেল থেকে যখন আসামিরা ছাড়া পায় তখন তাদের সঙ্গে আনা জিনিস এই ব্যাগে ফেরত দেওয়া হয়। এতদিন নিশ্চয়ই জেলের মালঘরে ব্যাগের ভিতরে জিনিসগুলো রাখা ছিল। ব্যাগটা খুললেন স্নেহাংশু। না, তেমন কোনো দামি জিনিসপত্র নেই তার মধ্যে। অনেক পুরনো একটা শার্ট আর প্যান্ট। তবে তার সঙ্গে টিনের তৈরি একটা ছোট্ট জিনিস দেখে সেটা ব্যাগ থেকে বাইরে বের করলেন স্নেহাংশু। ব্যাং কটকটি, ইঞ্চি 3 লম্বাটে ধরনের টিনের তৈরি একটা খেলনা। দুটো ছোট টিনের পাত এমন কৌশলে জোড়া থাকে যে তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে চাপ দিলে তীব্র কটকট বা টকটক শব্দ হয়। আজ থেকে 30-40 বছর আগে সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের ছেলেদের অতি প্রিয় খেলনা ছিল। স্নেহাংশু নিজেও ছেলেবেলাতেই খেলনা নিয়ে খেলেছেন। নিজের অজান্তেই যেন সুপার সাহেবের আঙুল বার কয়েক টিপে দিল সেই জিনিসটাকে। তীব্র কটকট ধাতব শব্দ ছড়িয়ে পড়ল ঘরে। তা শুনে দরজার বাইরে দাঁড়ানো কারারক্ষী দুজন ঘরের ভিতর উঁকি দিয়ে দেখল। ব্যাপারটা বুঝতে পেরে একটু বিব্রত বোধ করলেন স্নেহাংশু। একে তিনি সদ্যই জেলে কাজে যোগ দিয়েছেন। এই আচরণে কি ভাবছে তার অধস্তন কর্মীরা? নতুন সুপার সাহেব বাচ্চাদের মতো কটকটি বাজাচ্ছেন। কিন্তু লোকটার ব্যাগের ভিতর এই খেলনাটা পেয়ে বেশ অবাক হলেন স্নেহাংশু। একজন খুনির ব্যাগে খেলনা, তাও আবার বাচ্চাদের কটকটি। জিনিসটা সত্যি লোকটার নাকি কোনোভাবে লোকটার ব্যাগে ঢুকে পড়েছে? এই ব্যাপারটা জিজ্ঞেস করার জন্য তিনি লোকটার দিকে তাকাতেই দেখতে পেলেন যে লোকটা বিস্মিতভাবে তাকিয়ে আছে তার হাতে ধরা ব্যাং কটকটির দিকে। এই জিনিসটা তার কিনা জিজ্ঞেস করার আগেই লোকটা বলে উঠল, এটা আজও রয়ে গেছে স্যার। পুলিশ যখন আমাকে ধরল তখন এটা আমার পকেটে ছিল। আমাকে ওটা একবার দেবেন স্যার, হাতে নিয়ে দেখব। নিন, এটা তো আপনারই জিনিস। লোকটা হাতে নিল খেলনাটা।
বেশ কিছুক্ষণ ধরে যেন পরম মমতায় কটকটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর স্বগোক্তিস্বরে বলল, এই কটকটিটাই আমাকে জেলের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। মানে এই কটকটিটার জন্যই কি আপনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন? ঠিক তা নয়, সে গল্প আপনি শুনতে চাইলে আমি বলতে পারি। সে গল্প কয়েদি নম্বর 777-এর গল্প নয়, সে গল্প মণিলালের গল্প। না না, গল্প নয়, গল্প নয়, সত্যি ঘটনা। হ্যাঁ হ্যাঁ, সত্যি ঘটনা। লাহিড়ী সাহেব যতক্ষণ না আসছেন ততক্ষণ গল্পটা শুনে সময় কাটানো যেতে পারে, তাই স্নেহাংশু বললেন, বেশ, শুরুই করুন না হয় আপনার গল্পটা। কোর্টে জজ সাহেবকে কথাগুলো বলেছিলাম, কিন্তু সাক্ষ্য প্রমাণ আমার বিরুদ্ধে ছিল বলে কেউ বিশ্বাস করেনি আমার কথা। আজ এত বছর সাজা খাটার শেষে সেদিনের ঘটনা নিয়ে মিথ্যে বলার কোনো প্রয়োজন আমার নেই। যা বলবো সত্যি বলবো। এই কথা বলার পর লোকটা কিছুক্ষণ তার হাতে ধরা কটকটির দিকে নিশ্চুপভাবে তাকিয়ে থাকার পর নিজের নাম ধরেই গল্পটা বলতে শুরু করল। মণিলাল দত্ত ছিল বছর 30-এর এক যুবক। দক্ষিণ কলকাতাতে কালীঘাট অঞ্চলে সে থাকত। দুস্থ পরিবারের সন্তান। বাবা একটা কাপড়ের দোকানে সামান্য কর্মচারী। লেখাপড়া বেশি দূরে এগোয়নি মণিলালের। ম্যাট্রিক পাশ করার আগে মণিলালের বাবা যক্ষা রোগে আক্রান্ত হন। কাজ যায় তার, ফলে মণিলালকে লেখাপড়া ছেড়ে দিয়ে রোজগারের জন্য পথে নামতে হয়। প্রথম কয়েক বছর মুদির দোকানে কাজ, হকারি এই সব কাজ করার পর একটা ছোট কারখানাতে কাজ পায় সে। টিনের বালতি, সস্তার বাসনপত্র, খেলনা এই সব বানানো হতো সেই কারখানায়। মণিলাল বিয়ে থা করেনি। কারখানার বেতন খুব সামান্য হলেও তা দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে নিচ্ছিল মণিলাল। সংসার বলতে সে যক্ষা রোগগ্রস্ত বাবা আর রুগ্ন মা, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কোনো রকমে দিন কেটে যাচ্ছিল। মণিলালের কোনো চারিত্রিক দোষ ছিল না। নেশা ভাঙও করত না। সামান্য একটা বিড়িও সে কোনোদিন ছোঁয়নি। বরং শরীর চর্চার দিকে কিছুটা ঝোঁক ছিল। দন বৈঠক করত। কিন্তু হঠাৎই একদিন বিপদ ঘনিয়ে এলো। বছর 10 কারখানাটা চলার পর কারখানাটা বন্ধ হয়ে গেল। মণিলাল বেকার হয়ে গেল। সামান্য কয়েকশো টাকা তার কাছে ছিল, তা নিয়ে আরও কিছুদিন টেনে টুনে চলল। কাজের খোঁজ চালাতে লাগলো মণিলাল, কিন্তু কোথাও কোনো কাজ জুটিয়ে উঠতে পারল না। এভাবে আর কতদিন চলে? এক সময় ধারে মাল দিতে দিতে পাড়ার মুদি দোকান চাল, ডাল, তেল দেওয়া বন্ধ করল। বাবার ওষুধ কেনা তো সেই কবেই বন্ধ হয়েছিল। এবার না খাওয়াও শুরু হলো। একে তো এই অবস্থা, তার উপর বেশ কয়েক মাস ভাড়ার টাকা না পেয়ে বাড়িওয়ালা এসে প্রথমে তাগাদা, তারপর বাড়ি ছাড়ার জন্যে হুমকি দিতে শুরু করলো। মণিলালের তখন দিশেহারা অবস্থা। ঠিক এমন সময় একদিন রাস্তায় মণিলালের সঙ্গে দেখা হয়ে গেল খগেন মণ্ডলের। বলতে গেলে এ কাহিনী আসলে
এখান থেকেই শুরু। খগেন মণ্ডল নামের লোকটা মণিলালের সঙ্গে একই কারখানায় কাজ করত। কারখানা বন্ধ হওয়াতে সেও বেকার হয়ে পড়েছিল। বেশ কয়েক মাস বাদে তাদের দুজনের দেখা। খগেনকে দেখে মণিলালের মনে হলো না যে সে খারাপ অবস্থায় রয়েছে, বরং তার চেহারার চাকচিক্য যেন আগের চেয়েও একটু বেড়েছে। খগেন তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, আরে মণিলাল যে, কি খবর ভাই? আর বলো না ভাই, দুর্বিষহ অবস্থা। কাজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কাজ নেই। বাবা অসুস্থ, ঘরে একদানা চাল নেই, তার উপর বাড়িওয়ালা ঘর খালি করতে বলেছে। তা তোমার কি খবর খগেন? আরে আমার খবর টবর বলতে গেলে ভালোই। নতুন একটা কাজ জুটিয়েছি, রোজগার টোজগারও কারখানা থেকে অনেক বেশি। কি কাজ ভাই? কোথায় করছো? তুমি জনার্দন মল্লিকের নাম শুনেছো? নানা কারবার আছে। ওর মধ্যে একটা কাজ হলো এই অফিস কাছারিতে ওই দারোয়ান আর বড় লোকদের বাড়িতে যত ওই কাজের লোক সাপ্লাই দেয়। আমি অবশ্য দারোয়ান চাকর বাকর ওইসবের কাজ করি না, সরাসরি জনার্দন মল্লিকের কাছেই কাজ করি, নানা কাজের তদারকি করি। জনার্দন মল্লিক নামটা কেমন যেন চেনা চেনা মনে হলো মণিলালের। খানিক চুপ থেকে সে খগেনের হাতটা জড়িয়ে ধরে বলল, দেখো না ভাই, তোমার জনার্দন মল্লিককে বলে যদি আমার একটা কাজ জোটাতে পারো, যে কোনো কাজ, দারোয়ান থেকে চাকর বাকর যা পাবে। আমার চরিত্র সম্বন্ধে তো তুমি জানোই। আরে জানি জানি ভাই, এই ব্যাপারে তোমাকে নতুন করে কিছু বলতে হবে না ভাই মণিলাল, সবই জানি। ঠিক আছে, আমি দেখছি কিছু করতে পারি কিনা। দয়া করে দেখো ভাই, বাঁচাও আমাকে। সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আমি চেষ্টা করব ভাই। তোমার বাড়ি তোমার চেনাই আছে, যদি কিছু করা যায় তোমার বাড়িতে পৌঁছে যাব। চলি ভাই এখন। মণিলালের পর সারাদিন ধরে কাজের ধান্দায় ঘুরে ব্যর্থ হয়ে অন্ধকার নামলে পাওনাদারদের চোখ এড়িয়ে বাড়ি ফিরল। তার মা জানতে চাইল কাজের কোনো ব্যবস্থা হলো কিনা। মণিলাল সব কথা তার মাকে বলল। এবার দেখা যাক যদি কিছু হয়। মণিলাল খগেনকে তার কাজের জন্য অনুরোধ করেছিল ঠিকই, আশাও করেছিল যদি খগেন তাকে কোনো কাজ খুঁজে দেয়। কিন্তু পরদিন সকালেই যে খগেন তার বাড়িতে হাজির হবে তা সে ধারণা করেনি। হ্যাঁ, পরদিন 7 সকালেই খগেন এসে হাজির হলো তার বাড়িতে। কড়া নাড়ার শব্দ শুনে মণিলাল প্রথমে ভেবেছিল যে কোনো পাওনাদার তার বাড়িতে তাগাদা করতে এসেছে বুঝি। কিন্তু দরজা খুলে খগেনকে দেখে তো সে অবাক। জামা প্যান্ট পরে তৈরি হয় না, জনার্দন বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, একটা কাজের খবর আছে, তার সঙ্গে তোমাকে এখন দেখা করাতে নিয়ে যাব। হয়তো কাজটা হয়েই যাবে তোমার। খগেনের কাছে সংবাদ পাওয়া মাত্রই মণিলাল আর দেরি না করে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ছাড়ল। যেতে যেতে মণিলাল খগেনের কাছে জানতে চাইল, আমরা যাচ্ছি কোথায়? বউবাজার। চলো চলো, বাস ধরতে হবে। কিন্তু আমার কাছে যে বাস ভাড়ার পয়সাটুকু নেই ভাই। আরে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না ভাই, আমি তো আছি নাকি। 2 দিনে বন্ধুর বিপদে বন্ধুকে সাহায্য করবো না তো কে করবে বলো তো। বাসে চেপে আর তারপর পায়ে হেঁটে ঘন্টাখানেক পরে বউবাজার পৌঁছে গেল তারা দুজন। সেখানে পৌঁছে মণিলালকে নিয়ে একটা গলিতে ঢুকল খগেন। দুপাশে বিরাট বিরাট পুরনো দিনের পলেস্তারা খসা বাড়ি, বাড়ির সামনে রোয়াক। এ গলি সে গলি হয়ে অবশেষে মণিলালকে নিয়ে
একটা দোতলা বাড়ির সামনে উপস্থিত হলো খগেন। এ বাড়িটাও পুরনো দিনের। বাড়িটার সামনে রোয়াকে বেশ কয়েকজন সন্ডা মার্কা লোক বসেছিল। খগেন লোকটাকে চোখের ইশারাতে কি যেন বলতেই সে পথ ছেড়ে দিল। বাড়ির ভিতরে ঢুকে পড়ল মণিলালরা। বাড়ির ভিতরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে অন্ধকার। ভালো করে আলো ঢোকে না পশ্চিমমুখী বাড়িটাতে। একতলায় অনেক ছোট বড় ঘর, বারান্দা। তার এক পাশ দিয়ে লোহার রেলিং দেওয়া কাঠের সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। সেই সিঁড়ি দিয়ে খগেনের সঙ্গে ওপরে উঠতে লাগলো মণিলাল। বাইরে যাদের দেখলাম তারা কারা? তারা কে সব? ওরা সব বাবুর কাছে কাজ করে। দোতলায় উঠে একটা বারান্দা পেরিয়ে মণিলালকে নিয়ে একটা বেশ বড় ঘরে ঢুকলো খগেন। আধো অন্ধকার ঘর। একটা জানালার পাখির ফাঁক দিয়ে সামান্য আলো ঢুকছে ঘরে। এক কোণে একটা ফরাস পাতা, সেখানে বালিশে হেলান দিয়ে বসে আছে মাঝ বয়সী একজন লোক। বেশ শক্ত সমর্থ চেহারা তাঁর, মোটা গোঁফ, পরনে লুঙ্গি আর পাঞ্জাবি, গলায় মোটা সোনার হার। এই হলো মণিলাল, ওকে নিয়ে এসেছি। খগেনের কথা শুনে মণিলাল বুঝতে পারল এ লোকটাই জনার্দন মল্লিক। মণিলাল হাত জোর করে মাথা ঝুঁকিয়ে নমস্কার জানালো তাঁকে। জনার্দন মল্লিক বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর গম্ভীর স্বরে বলল, খগেন তোমার কথা বলেছে, তোমার সত্যি কাজের দরকার? যে কোনো কাজ করতে পারবে? হ্যাঁ, যে কোনো কাজ করতে পারি। একটা কাজ দিলেই হবে, আমার কাজের খুব দরকার। কাজ একটা আছে, কেয়ারটেকারের কাজ। সত্যি কথা বলতে হলে সেটা চাকরেরই কাজ। 70 টাকা মাসিক বেতন, থাকা খাওয়া ফ্রি। আমি অবশ্য 10 টাকা কমিশন নিই, সেটা তোমাকে দিতে হবে না। খগেন তোমার দুরবস্থার কথা আমাকে বলেছে। কি কাজটা করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করব করব, নিশ্চয়ই করব। কাজটা পেলে আমি বেঁচে যাব। আমাকে দয়া করে কাজটা দিন স্যার। ঠিক আছে, আজ দুপুরে খগেন তোমাকে সে বাড়িতে নিয়ে যাবে। বাড়িটা শোভাবাজার অঞ্চলে। খগেন লোকটার সাথে গিয়ে কথা বলে। আচ্ছা বাবু, ঠিক আছে। জনার্দন মল্লিক এরপর তার বালিশের তলা থেকে একতারা নোট বার করল। সেখান থেকে 5টা 10 টাকার নোট বার করে সেটা মণিলালের দিকে এগিয়ে দিল। এটা তুমি রাখো, তুমি তো আমার এখানে এবার থেকে কাজ করবে, ধীরে ধীরে টাকাটা শোধ দেবে। টাকাটা হাতে নিয়ে জনার্দন বাবুর প্রতি কৃতজ্ঞতায় চোখে জল এসে গেল মণিলালের। বাবু, আপনি আমাকে বাঁচালেন, আমার বড় উপকার করলেন আপনি। শুধু দুটো কথা মনে রাখবে। এক, লোকটার বাড়িতে তুমি কাজ করলেও আসলে আমার লোক হিসেবে তুমি সেখানে কাজ করতে যাচ্ছ। আর 2, খগেন 2 দিন পর পর তোমার সাথে গিয়ে দেখা করবে। তুমি তোমার আর লোকটার ব্যাপারে তাকে সব খবর জানাবে, কারণ আমরা কোথাও লোক পাঠালে সে লোক আর তার মালিকের ব্যাপারে খোঁজ খবর রাখি। জি আজ্ঞে বাবু। ঠিক আছে, এবার যাও তোমরা। খগেনের সঙ্গে এরপর ঘর ছেড়ে বাইরে বেরোলো মণিলাল। এখন কটা? 9টা বাজে। তুমি এখানেও থাকতে পারো, আবার কিছুক্ষণের জন্য বাড়ি গিয়ে দেখা করেও আসতে পারো। বেলা 12টা নাগাদ আমি তোমাকে নিয়ে সে লোকের বাড়ি যাওয়ার জন্য রওনা হব। তাহলে আমি বরং বাড়ি থেকে চট করে ঘুরে আসি। ঠিক 12টার সময় আমি আবার এখানে পৌঁছে যাব। আচ্ছা, তাই করো, তবে আর বেশি দেরি করো না জানো। সময়ের মধ্যে ফিরে আসবে জানিয়ে মণিলাল সে বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার জন্যে রওনা হয়ে গেল। টাকাটা পেয়ে যে তার কত উপকার হয়েছে তার বলার নয়।
বাড়ি ঢোকার আগে সে মুদির দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। বাড়িতে ঢুকে মায়ের হাতে 20টা টাকাও দিল পাওনাদার ঠেকাবার জন্যে। তারপর চটপট স্নান সেরে অনেক দিন পর পেট পুড়ে ভাত খেয়ে বেরিয়ে পড়ল খগেনের কাছে ফিরে যাবার জন্য। বেলা 12টার মধ্যেই জনার্দন বাবুর বাড়ির সামনে পৌঁছে গেল মণিলাল। বাড়ির সামনের রোয়াকে কয়েকজন লোকের সঙ্গে বসেছিল খগেন। মণিলাল সেখানে উপস্থিত হতেই তাকে দেখে একজন লোক খগেনকে বলল, কি গো খগেনদা, এই তবে আমাদের নয়া চিড়িয়া নাকি? চেয়ারটা তবে স্কাইয়েরই মনে হচ্ছে। হ্যাঁ, নিয়ে এলাম ওকে। তোমাদের মতোই এখানে বাসা বাঁধতে চলেছে। এদের কথাবার্তার ঢং যেন কেমন ধরনের। মণিলাল ভাবল হয়তো এখানে এভাবেই কথা বলার দস্তুর, তাই সে আর কিছু বলল না। খগেন মণিলালকে নিয়ে রওনা হলো কর্মস্থলে যাবার জন্য। বড় রাস্তা থেকে বাসে চেপে শোভাবাজারে নামলো তারা। তারপর গলিতে প্রবেশ করল। দুপাশে বড় বড় সব বাড়ি, দেখেই বোঝা যায় সম্ভ্রান্ত পয়সাওয়ালা লোকের বাস এখানে। গরমের দুপুর, রোদের তেজও বেশ। রাস্তায় কোনো লোকজন নেই। কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। একটা ছিমছাম দোতলা বাড়ির সামনে সবুজ রঙের একটা মোটর গাড়ি দাঁড়িয়ে। ওই বাড়িতে যাব। পরক্ষণে সেই দোতলা বাড়ির দরজার সামনে হাজির হলো তারা। দরজার ঠিক পাশেই একটা জানালা, তার পাল্লাটা একটু ফাঁক করা। মণিলালরা শুনতে পেল জানালার ফাঁক গলে ঘরের ভিতর থেকে কথার শব্দ আসছে। কে একজন পুরুষ কণ্ঠে বলছে, খগেন দরজার কড়া নাড়তে ভিতরের সেই ছড়ার শব্দ থেমে গেল। তারপর জানালার পাল্লাটা আর একটু ফাঁক হলো। ভিতর থেকে উঁকি দিল ফর্সা গোলগাল দাড়ি গোঁফ কামানো মাঝ বয়সী একটা লোকের সুন্দর মুখ। খগেনকে দেখে ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় শব্দ করতে বারণ করে জানালা থেকে সরে গেল লোকটা। এনার নাম হেমচন্দ্র মৈত্র, বড় ইঞ্জিনিয়ার। এর কাছে তোমাকে কাজ করতে হবে। দরজাটা খুলে গেল কিছুক্ষণের মধ্যেই। হেমবাবুই খুললেন। বাড়ির ভিতর প্রবেশ করল খগেন আর মণিলাল। একটা প্যাসেজের দুপাশে বেশ কয়েকটা ঘর। হেমবাবু চাপা স্বরে বললেন, একটু আস্তে, বাবু সবেমাত্র ঘুমোলো। কয়েক পায়ে গিয়ে হেমবাবু তাদের নিয়ে একটা ঘরে ঢুকলেন। সে ঘরে ঢোকার সময় উল্টো দিকের খোলা দরজা দিয়ে দেখা গেল সে ঘরের ভিতর বিছানায় শুয়ে বছর 5-6 বয়সী একটি বাচ্চা ছেলে ঘুমোচ্ছে। মণিলালরা ঘরে ঢোকার পর হেমবাবু ঘরের দরজাটা সম্ভবত এজন্যে বন্ধ করে দিলেন যাতে কথাবার্তার শব্দে বাচ্চাটার ঘুম ভেঙে না যায়। এটা হেমবাবুর বৈঠকখানা, চেয়ার টেবিল সবই আছে। হেমবাবু দরজা বন্ধ করার পর একটা চেয়ারে বসে তাকালেন মণিলালের দিকে। মণিলালকে দেখিয়ে খগেন বলল, স্যার, এই হলো মণিলাল। আপনার কাছে ওকে কাজের জন্য নিয়ে এলাম। মণিলাল হাত জোর করে নমস্কার করল। তিনি তার সামনে চেয়ারগুলো দেখিয়ে বললেন, বসো। একটু ইতস্তত করেই মণিলাল চেয়ারে বসল। খগেনও বসল তার পাশের চেয়ারে। মণিলালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হেমবাবু বললেন, আমার এক ছেলে আছে, 5 বছর বয়স। প্রধানত তারই দেখাশোনার জন্য
তাকে পাহারা দেবার জন্য আর ঘরের কাজের জন্য একজন লোকের দরকার। রান্নার জন্য একটা বুড়ি আছে, সে দুবেলা এসে রান্না করে। ছেলেটা দেখাশোনা করতে পারবে তো তুমি? হ্যাঁ, অবশ্যই পারবো স্যার। ওর একটা সমস্যা আছে, এখনো ভালো করে কথা বলতে পারে না, তবে কথা বুঝতে পারে, হাসতে কাঁদতেও পারে। প্রচণ্ড জেদি ছেলে। ওর মা নেই, আমি ওর মা, আমি ওর বাবা। ও আমার চোখের মণি। আমি মুর্শিদাবাদের লোক। ক্যানিংয়ের কাছে একটা নদীর ওপর ব্রিজ তৈরি করার বরাত পেয়েছে আমাদের কোম্পানি, সেজন্য আমি কলকাতাতে বাড়ি ভাড়া নিয়ে আছি। একতলাতে আমি থাকি আর দোতলায় বাড়িওয়ালি। বাচ্চাটাকে আমি তোমার দায়িত্বে রেখে যাব। তাকে সামলাতে পারবে তো? কোনো রকম মারধর বকাচকা করা চলবে না। জেদ করলে বা খেতে না চাইলে বুঝিয়ে শুনিয়ে কাজ হাসিল করতে হবে। এর আগে একজন মহিলাকে কাজে রেখেছিলাম আমি। বাবু খেতে না চাওয়াতে সে বাবুকে চড় মেরেছিল, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বার করে দিয়েছে। এবার বাবুকে দেখার জন্য পুরুষ মানুষ খুঁজছি আরও একটা কারণে। সারাদিন আমি বাড়ি থাকি না, দিনকাল ভালো না। বাবু আর এই বাড়িটাকে একা কোনো মহিলার কাছে ছেড়ে যাওয়া নিরাপদ বোধ করছি না। চোর ডাকাত হানা দিলে সে চুজতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি আপ্রাণ চেষ্টা করব বাবুকে ভালো করে দেখভাল করার। আমি বাচ্চা ছেলে মেয়েদের খুব ভালোবাসি। আমি আগে যে কারখানায় চাকরি করতাম, কারখানাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কারখানাতে বাচ্চাদের জন্য টিনের ছোটোখাটো খেলনা বানানো হতো। আমি অনেক সময় সেখান থেকে খেলনা কিনে পাড়ার বাচ্চাদের বিলোতাম। আপনি কোনোদিন আমার পাড়ায় গেলে বাচ্চাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। বেশ ভালো কথা, দেখা যাক তুমি বাবুকে সামলাতে পারো কিনা। তোমাকে দেখে আর তোমার কথা শুনে তোমাকে আমার মনে ধরেছে। মায়নাপত্রের ব্যাপারে শুনেছ নিশ্চয়ই। 70 টাকা বেতন দেব, মাস পয়লা বেতন। বাবুকে যদি তুমি ঠিকভাবে রাখতে পারো তবে ভবিষ্যতে তোমার বেতন বাড়তেও পারে। একটাই কথা শুধু মনে রাখবে, বাবুই আমার সব কিছু। ওর সামান্য কষ্ট আমি সহ্য করতে পারি না, আর কোনো দিন করবও না। তোমাকে কিন্তু 24 ঘন্টা বাবু দেখাশোনা করতে হবে। যদি কোনোদিন আমি বাড়ি থাকি তখন সময় সুযোগ মতো তুমি তোমার বাড়ি যেতে পারবে। রাজি তো? হ্যাঁ স্যার, তাই হবে। বাবু এরপর তার পকেট থেকে 5 টাকার একটা নোট বার করে মণিলালের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমাকে আগাম বকশিস দিলাম। আজ আর তোমাকে আটকাবো না, কাল থেকে কাজে লাগবে তুমি। কাল ভোরবেলা চলে আসবে। বাবুকে তোমার জিম্মায় রেখে আমি কাজে চলে যাব। টাকাটা নিয়ে হেমবাবুকে নমস্কার জানিয়ে মণিলাল বাড়ি থেকে বেরিয়ে এলো খগেনের সাথে। বাইরে বেরিয়ে মণিলাল পকেট থেকে সেই 5 টাকাটা বের করে বলল, এই 5টা টাকা তুমি রাখো ভাই, কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেও। তোমার জন্যে তো সব কিছু হলো, তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আরে না না না, তুমি ওই সমস্ত টাকা ফাঁকা রাখো তো। এখন তোমার টানাটানি চলছে, তুমি তো এবার থেকে আমাদের কাজই করবে নাকি? পরে কোনো দিন আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে হোটেলে খাইও। আর কাল ঠিক টাইম মতো এই জায়গাতে চলে এসো কিন্তু। দিনেক পরে আমি আসবো খবরাখবর নিতে। যাও যাও যাও, তুমি আবার বাড়ি যাও, আমিও যাই, কাজে যাওয়ার সময় হয়ে গেল। পরদিন খুব ভোরে ঘুম ভাঙল মণিলালের। হয়তোবা তার নতুন কাজে যোগদানের জন্যই তার মাও উঠে পড়েছিল। ছেলে যে ভোরে উঠে বেরিয়ে যাবে তা তার জানা ছিল। মা চা করে নিয়ে এলো। চা খেতে খেতে মণিলালের মনে হলো হেমবাবুর ছেলের জন্যে কোনো কিছু একটা উপহার নিয়ে যেতে পারলে বেশ হয়, তাহলে তার সঙ্গে মণিলালের ভাব করতে সুবিধে হবে। কিন্তু কি নিয়ে যাবে সে? এত ভোরে নিশ্চয়ই খেলনা বা চকলেটের দোকান খুলবে না। হঠাৎ তার একটা জিনিসের কথা মনে পড়ে গেল। টেবিলের ড্রয়ারটা খুলল সে। তার মধ্যে
নানা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসের সাথে রয়েছে দুটো টিনের ব্যাঙ কটকটি। পাড়ার ছেলেদের জন্য কারখানা থেকে যে ব্যাঙ কটকটিগুলো সে এনেছিল, সেগুলো বিলোবার পর দুটো এখনো তার কাছে রয়ে গেছে। তার একটা ড্রয়ার থেকে বের করে কাঁধের ঝোলা ব্যাগে পুরে নিল সে। এর কিছুক্ষণের মধ্যেই মণিলাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এগোলো বাস রাস্তার দিকে। ভোরের প্রথম বাসগুলো এখন সবে চলতে শুরু করেছে। মণিলাল তারই একটাতে চেপে বসল। শোভাবাজারে পৌঁছে বাস থেকে নেমে মণিলাল যখন হেমবাবুর সদর দরজায় উপস্থিত হলো, তখন কাঁটায় কাঁটায় 7টা বাজে। দরজার পাশের জানালাটা একটু খোলা। ভিতর থেকে একটা বাচ্চার চিৎকার কানে আসছে, আর তার সঙ্গে হেমবাবুর কণ্ঠস্বর। দরজায় কড়া নাড়ল মণিলাল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুললেন হেমবাবু। তাঁর এক হাতে ধরা দুধের বাটি। ছেলেটাকে ঘুম থেকে ওঠার পর কিছুতেই দুধ খেতে যাচ্ছে না। আমি যে কি করি। ওদিকে আবার আমার আজ সকাল সকাল বেরোনোর কথা, কিন্তু সে না খেলে আমি বাইরে বেরোতে পারবো না। সদর দরজা বন্ধ করে হেমবাবু মণিলালকে নিয়ে ঢুকলেন সেই ঘরে যেখানে বাচ্চাটা আছে। খাটের ওপর হাত পা ছড়িয়ে বসে আছে বাচ্চাটা। খুব সুন্দর দেখতে। মাথা ভর্তি এক রাশ কোঁকড়া চুল, টানা টানা চোখ, গোলগাল চেহারা, কিন্তু ঠোঁট ফুলিয়ে বসে আছে সে। মণিলালকে দেখিয়ে হেমবাবু বললেন, এ হলো মণিলাল কাকু, তোমার সাথে খেলা করবে। কথাটা শুনে বাচ্চাটা তাকিয়ে রইল মণিলালের দিকে। হেমবাবু তার ছেলের পাশে গিয়ে বসলেন, কিন্তু দুধের বাটিটা তার মুখের সামনে তুলে ধরতেই সে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। সে কান্না আর থামে না। মণিলাল তার উদ্দেশ্যে নরম গলায় বলল, কই দেখি দেখি, খেয়ে নাও। ছেলেটা এবারে আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মণিলাল মনে মনে প্রমাদ গুনল, ছেলেটা প্রথম দর্শনেই তাকে অপছন্দ করে ফেলল নাকি। তাহলে তো ভারী সমস্যার ব্যাপার। আর এরপরই তার মনে হলো ব্যাগে রাখা ব্যাঙ কটকটিটার কথা। ব্যাগ হাতরে বার করে একটু ইতস্তত করে সেটাতে চাপ দিল মণিলাল। বার কয়েক বাজাতেই কান্না থামিয়ে দিয়ে মণিলালের দিকে তাকালো বাচ্চাটা। কটকটিটা তুলে ধরে আবার বাজালো মণিলাল। বাচ্চাটার চোখে মুখে যেন বিস্ময় মিশ্রিত আবছা হাসি ফুটে উঠল। হেমবাবুও বেশ বিস্মিত ব্যাপারটা দেখে। মণিলালের পর খাটের কাছে এগিয়ে গিয়ে কটকটিটা আবার বাজিয়ে বাচ্চাটার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা তুমি নেবে? বাচ্চাটা হাত বাড়িয়ে সেটা নিল। তারপর সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। খাটে তার পাশে বসল মণিলাল। বাচ্চাটার হাতের আঙুলগুলোর উপর আঙুল রেখে সে কটকটিতে চাপ দিতেই সেটা আবার বেজে উঠল। এবার আনন্দে হেসে উঠল ছেলেটি। হেমবাবুর হাত থেকে দুধের বাটিটা নিল মণিলাল। সেটা বাচ্চাটার মুখের সামনে ধরতেই বাচ্চাটা ধীরে ধীরে সেটা খেয়ে ফেলল। আর সেই মুহূর্ত থেকেই বাবুর ভাব হয়ে গেল মণিলালের সঙ্গে। আমি প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করে ওকে এক চুমুকও দুধ খাওয়াতে পারছিলাম না, আর তুমি চট করে কাজটা শেষ করলে। তোমার এলেম আছে দেখছি। বাচ্চাদের মনের কথা আমি একটু আধটু বুঝতে পারি স্যার। বাহ বাহ। তা তোমাকে একটা কথা বলি, বাইরে অফিসে আমার কাজের জায়গাতে সবাই আমাকে স্যার বলে ডাকে,
এই ডাক আমার শুনতে আর ভালো লাগে না। তুমি আমাকে দাদাবাবু বলে ডেকো। কথাটা শুনে বেশ ভালো লাগলো মণিলালের। ভদ্রলোককে দেখতে সুন্দর, তেমনি তার ব্যবহারটাও মিষ্টি। আচ্ছা দাদাবাবু। কিছুক্ষণের মধ্যেই যে বৃদ্ধা রান্না করে সে এসে পড়ল। হেমবাবু তার সঙ্গে মণিলালের পরিচয় করিয়ে দিলেন। মণিলালের থাকার ঘরটা দেখিয়ে বাচ্চাটাকে কখন স্নান করাতে হবে, কখন খাওয়াতে হবে ইত্যাদি সব কাজ ভালো করে বুঝিয়ে দিলেন। এরপর স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে কিছুক্ষণ পুজো পাঠ করে খাওয়া সেরে গাড়ি নিয়ে নিজের কাজে রওনা হয়ে গেলেন তিনি। সারাটা দিন বাবুকে নিয়ে কোনো সমস্যা হলো না মণিলালের। কখনো কটকটি বাজিয়ে, কখনো ঘোড়া হয়ে বাবুকে পিঠে বসিয়ে ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে ঘুরে বাবুর মন জয় করে নিল মণিলাল। আর তার সঙ্গে হেমবাবুর নির্দেশ মতো সে সব কাজ করল। হেমবাবু ফিরলেন সন্ধ্যা 7টা নাগাদ। মণিলাল তাকে দরজা খুলে দিতেই জানতে চাইলেন, বাবু ঠিক আছে তো? কোনো চোটাঘাত লাগেনি তো? না না, সে খুব ভালো আছে। হেমবাবু প্রথমে শটান হাজির হলেন তার ছেলের কাছে। খাটে বসেছিল বাবু। হেমবাবু তার ছেলের পাশে বসে প্রথমে তাকে প্রশ্ন করলেন, ভালো আছো তো সোনা? প্রশ্নটা শুনে বাচ্চা ছেলেটা মুখ দিয়ে একটা শব্দ করল। তারপর হেসে আঙুল তুলে দেখিয়ে দিল ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকা মণিলালকে। হেমবাবু এবার তার ছেলের হাত পাগুলোতে, কপালে, পিঠে হাত বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন। সম্ভবত তার কোথাও চোট আঘাত লেগেছে কিনা তা দেখার চেষ্টা করতে লাগলেন তিনি। রাত 9টার মধ্যেই সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মণিলাল হেমবাবুকে বলল, বাবুকে কি আমি ঘুম পাড়িয়ে দেবো এবারে? না, তার দরকার নেই, আমি ঘুম পাড়াচ্ছি। তুমি তো সারাদিন ওকে নিয়ে পরিশ্রম করেছো, এবার শুয়ে পড়ো। আমার কিন্তু কোনো অসুবিধে হবে না দাদাবাবু, আপনি বললে আমি। না, তুমি যাও। সারাদিন তোকে কাছে পেলাম না, ওর ঘুমানোর সময়টুকু অন্তত ওর কাছে থাকি। সন্তানের প্রতি একটা স্পষ্ট মমত্ব বোধ ঝরে পড়ল হেমবাবুর গলা থেকে। মণিলাল এরপর নিজের ঘরে গিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পাশের ঘরে শুনতে পেল হেমবাবুর কণ্ঠস্বর। ছেলেটাকে সত্যি বড় ভালোবাসেন হেমবাবু। সারাদিন পরিশ্রম করে এসেও ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে বসেছেন। হেমবাবুর সেই ছড়া শুনতে শুনতে ঘুম নেমে এলো মণিলালের চোখেও। পরদিন সকালে বাচ্চাটাকে খাওয়ানোর দায়িত্ব মণিলালই নিল। কটকটি বাজিয়ে বাবুকে দুধ খাইয়ে ফেলল সে। হেমবাবু তাই দেখে অবাক। তোমাকে আগে পেলে বড় ভালো হতো। কদিন তো ওর জন্য বাইরেই বেরোতে পারিনি, কাজের অনেক ক্ষতি হলো। আপনাদের ব্রিজের কাজ কি শুরু হয়ে গেছে দাদাবাবু? না, হয়নি, তবে খুব তাড়াতাড়ি শুরু হবে। মালপত্র সবে পড়তে শুরু করেছে। মণিলালের সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করার পর স্নানে গেলেন হেমবাবু। তারপর পুজো, খাওয়া ইত্যাদি সেরে গাড়ি নিয়ে কাজে বেরিয়ে গেলেন। আগের দিনের মতো এদিনও বাচ্চাটাকে নিয়ে সারাটা দিন হেসে খেলে কেটে গেল মণিলালের। সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি ফিরলেন হেমবাবু। দরজা খুলতেই আগের দিনের মতন তিনি জানতে চাইলেন তার ছেলে কেমন আছে, তার কোথাও চোট লাগেনি তো ইত্যাদি। মণিলালের জবাব শুনে তিনি বাবুর ঘরে ঢুকলেন। ছেলের গায়ে সস্নেহে হাত বুলিয়ে পরখ করে দেখতে লাগলেন যে তার দেহে কোথাও
চোট আঘাত লেগেছে কিনা। রাত 9টায় এদিনও বাড়ির আলো নিভে গেল। সেই ছড়া শুনতে শুনতে মণিলালও ঘুমিয়ে পড়ল। তৃতীয় দিন সকালে নিয়ম মতো বাড়ি ছাড়লেন হেমবাবু। দুদিনের মধ্যে মণিলালের সঙ্গে বাচ্চাটার এমন সম্পর্ক তৈরি হয়েছে যে মণিলালের অন্য ঘরে যাওয়ারও জো নেই। মণিলালকে সে কাজ ছাড়া করতে চায় না। হেমবাবু চলে যাওয়ার পর সেদিন বেশ কিছুক্ষণ খেলাধুলো চলল তাদের দুজনের মধ্যে। তারপর বাচ্চাটাকে স্নান করিয়ে খাইয়ে নিজে স্নান খাওয়া সেরে বেলা 2টো নাগাদ বাচ্চাটার ঘরের মেঝেতে মণিলাল যখন একটু শুতে যাচ্ছে, ঠিক তখনই বাইরে কড়া নাড়ার শব্দ শুনতে পেল সে। কি ব্যাপার, দাদাবাবু কি আজ তাড়াতাড়ি ফিরে এলেন? শব্দটা শুনেই শিগগির ঘর থেকে বাইরে বেরিয়ে মণিলাল দরজা খুলল। না, হেমবাবু নন, দরজার বাইরে দাঁড়িয়ে আছে খগেন। আরে তুমি, এসো এসো, ভিতরে এসো। ইঞ্জিনিয়ার সাহেব যে বাড়িতে নেই তা তার গাড়ি দেখেই বুঝতে পারছি, কিন্তু বাচ্চাটা কই গো? সে এখন ঘুমোচ্ছে। তুমি ভেতরে এসো ভাই। না না না, ভেতরে যাওয়া ঠিক হবে না, হয়তো বাচ্চাটা জেগে যেতে পারে। বরং এখানে দাঁড়িয়েই কথা বলি। তা তুমি দুদিন কেমন কাটালে? খুব ভালো, বাচ্চাটার সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেছে। তাছাড়া দাদাবাবু মানে ইঞ্জিনিয়ার সাহেবও খুব ভালো মানুষ, আর ছেলে অন্ত প্রাণ। দাদাবাবু কখন বাড়ি থেকে বেরোন আর কখন ফেরেন? বেরোন এই 10টা নাগাদ, আর ফেরেন ওই সন্ধ্যে 7টার দিকে। বেরোবার সময় হাতে ব্যাগ থাকে? ব্যাগ না তো, তিনি খালি হাতেই বেরোন। তা পুরো বাড়িটাই তো তোমার হাতে তিনি ছেড়ে দিয়েছেন দেখছি। আলমারির চাবিও কি তোমাকে দিয়েছেন নাকি? না না, আলমারির চাবি টাবি সব দাদাবাবুর কাছেই থাকে। আচ্ছা, এ বাড়িতে কারো যাওয়া আসা আছে? এই 2-3 দিনের মধ্যে তো কাউকে আসতে দেখিনি। রান্নার মাসি সকাল 8টা নাগাদ আসে, আর রান্না সেরে দাদাবাবু বাইরে চলে যাবার পরই চলে যায়। দাদাবাবু আসার আগে সন্ধ্যের মুহূর্তে সে আর একবার আসে, আধ ঘন্টা থেকে রাতের খাবার জন্যে রুটি নিয়ে চলে যায়। আর হ্যাঁ, ওই ভোরবেলা দুধওয়ালা আর খবরের কাগজওয়ালা এসে দুধের বোতল আর খবরের কাগজ দরজার সামনে রেখে যায়। তাদের অবশ্য আমি চোখে দেখিনি। এই শোনো, বলছি লোকটার বাড়িতে কোনো বন্দুক টন্দুক আছে নাকি? তেমন তো কিছু দেখিনি, কিন্তু কেন বলো তো? না না না, এই বড় লোকের বাড়ি তো ওইসব জিনিস থাকে টাকে অনেক সময়, তাই জিজ্ঞেস করলাম আর কি। মণিলাল, একটু খেয়াল রেখো তো তোমার দাদাবাবু বেরোনোর সময় কোনোদিন কোনো ব্যাগ নিয়ে ফেরেন কিনা। এই অদ্ভুত কথা শুনে মণিলাল বলল, হ্যাঁ সে না হয় খেয়াল রাখবো, কিন্তু কেন? কারণটা বলবো তোমাকে, পরে বলবো। 2-3 দিন বাদে আমি আবার আসবো, আর আমি যে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম বা দেখা করতে আসবো সেই ব্যাপারে তোমার মালিককে কিছু বলার দরকার নেই। এই কথা বলে মণিলালকে কিছু বলার সুযোগ না দিয়ে রাস্তায় নেমে পড়ল খগেন। তার শেষ প্রশ্নগুলো বেশ অদ্ভুত লাগলো মণিলালের। দরজা বন্ধ করে সে ফিরে এলো ঘরে। ঘরে ফিরে মেঝেতে শুয়ে সে ভাবতে লাগলো, কেন এসব কথা জানতে চাইল খগেন। সেদিন সন্ধ্যাতেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। দুপুরবেলা থেকে টানা ঘুম দিয়ে সন্ধ্যার একটু আগে ঘুম থেকে উঠল বাচ্চাটা। সন্ধ্যা নামার পর তাকে পিঠে বসিয়ে ঘোড়া সেজে মণিলাল ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এই ঘোড়া হাট 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 হাট, এই রে এই রে,
তার পিঠে বসে বাচ্চাটা মুখ দিয়ে শব্দ করছিল। সে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। এমন সময় আবার কড়া নাড়বার শব্দ হলো। এ সময় এলোটাকে। শব্দটা শুনে মণিলাল বাচ্চাটাকে খাটে বসিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে সে দেখল দাদাবাবু আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছেন। যথারীতি তিনি মণিলালকে নিয়ম মাফিক প্রশ্ন করলেন এবং একই জবাব পেলেন। এরপর তিনি বললেন, বড় মাথা ধরেছে মণিলাল, একটু চা করে আনো তো। তার কথা শুনে মণিলাল এগোলো রান্নাঘরের দিকে, আর হেমবাবু তার ছেলের ঘরে গিয়ে ঢুকলেন। মিনিট 5-7 সময় পর মণিলাল চা নিয়ে ঢুকলো সেই ঘরে। হেমবাবু তখন তার ছেলের সারা গায়ে হাত বুলিয়ে পরীক্ষা করে দেখছেন যে কোথাও তার চোট আঘাত লেগেছে কিনা। মণিলাল দাদাবাবুর হাতে কাপ প্লেট ধরিয়ে দিয়ে নিজের ঘরের দিকে এগোতে যাচ্ছিল একটা কাজ করার জন্যে। ছেলেটা সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে পড়ল। হেমবাবু চায়ের কাপ মুখে তুলতেই যাচ্ছিলেন, আর দরজার বাইরে বেরোতে যাচ্ছিল মণিলাল। ঠিক সেই সময় তাদের দুজনকে চমকে দিয়ে ছেলেটা বলে উঠল, হেমবাবুর হাতের চায়ের কাপ থেমে গেল। মণিলালও চমকে উঠে ফিরে দাঁড়ালো। ভুল শুনল নাকি? না, সে তো ভুল শোনেনি। বাচ্চাটার দিকে মণিলাল ফিরে দাঁড়াতেই সে আবারও বলল, অর্থাৎ ঘোড়া। মণিলালকে ঘোড়া হতে বলছে সে। কথা ফুটেছে ছেলেটার মুখে। চায়ের কাপ নামিয়ে রেখে হেমবাবু যেন আনন্দে প্রায় পাগল হয়ে মাটি থেকে কোলে উঠিয়ে নিলেন ছেলেটাকে। তারপর চুমো খেতে লাগলেন তার শরীরে। এই আনন্দ দৃশ্য দেখে চোখে জল এসে গেল মণিলালের। বেশ কিছুক্ষণ ধরে ছেলেকে আদর করার পর তাকে মেঝেতে নামালেন হেমবাবু। তারপর পকেট থেকে 10টা 10 টাকার নোট বার করে মণিলালের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তুমি রাখো। না 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 না, এটা বেতন নয়, বেতন নয়, এটা তোমার বকশিস। তোমার জন্যই তো বাবু আজ প্রথম কথা বলল। তুমি যে আমার কি উপকার করলে তা তুমি নিজেই জানো না। মণিলালের চোখ দিয়ে তখন জল ঝরবার উপক্রম। সে বুঝতে পারল এই 3 দিনে বাচ্চাটাকে কম ভালোবেসে ফেলেনি সে নিজেও। তার প্রচণ্ড আনন্দ হচ্ছে বাচ্চাটার মুখে বল ফোটাতে পেরে। এরপর নিশ্চয়ই ধীরে ধীরে আরো কথা বলতে শুরু করবে সে। বাচ্চাটা আবার বলে উঠল। তার কথা শুনে মণিলাল সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ে তাকে পিঠে তুলে নিল। তারপর ঘোড়া সেজে হামাগুড়ি দিয়ে সারা ঘরে ঘুরতে লাগলো। হেমবাবু ঘর থেকে বেরিয়ে তার বৈঠকখানায় ঢুকলেন। বাচ্চাটাকে পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে মণিলাল শুনতে পেল দাদাবাবু টেলিফোনে কাকে যেন আনন্দ সংবাদটা দিচ্ছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যেটুকু সমস্যা ছিল সেটুকুও কেটে গেছে। ছেলে আজ কথা বলছে। হ্যাঁ, পরদিন ভোরবেলা নিয়ম মাফিক বাবুকে খেয়াল রাখার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন হেমবাবু। সারাটা দিন বাচ্চাটাকে নিয়ে খেলে কাটালো মণিলাল। কখনো ঘোড়া সেজে, আবার কখনো কটকটি বাজিয়ে। সন্ধ্যা 7টা নাগাদ বাড়ির সামনে গাড়ি আসার শব্দ শুনে দরজা খুলল মণিলাল। গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকলেন হেমবাবু। তাঁর হাতে একটা মোটা চামড়ার ব্যাগ। সেটা দেখেই খগেনের কথা মনে পড়ে গেল মণিলালের। অন্যদিন তিনি ঢোকার পর মণিলালই দরজা বন্ধ করে, কিন্তু হেমবাবু
এদিন নিজেই দরজা বন্ধ করে জিজ্ঞেস করলেন, বাবু ভালো আছে তো? আর কোনো কথা বলতে পারছে? ভালো আছে দাদাও। ওই ঘোড়া কথাটা বেশ অনেকবার বলেছে, অন্য শব্দ বলেনি। তবে নিশ্চয়ই আস্তে আস্তে বলবে। সবে তো কাল প্রথম শব্দটা বলল। মণিলালের কথা শুনে হাসলেন দাদাবাবু। এদিন এই প্রথমবার তিনি ছেলের ঘরে ঢুকলেন না, পাশের একটা ঘরে ঢুকলেন। সে ঘরের ভেতরে রাখা লোহার আলমারি খোলার শব্দ শুনতে পেল মণিলাল। ব্যাগটা সে ঘরের আলমারির মধ্যে রেখে তারপর ছেলের ঘরে ঢুকলেন। যথা নিয়মে সেদিন রাতে ছেলেকে জড়িয়ে ধরে ছড়া শুনিয়ে ঘুম পাড়ালেন হেমবাবু। সেই এক ছড়া, খোকা ঘুমালো পাড়া জোড়ালো। পরদিন সকালবেলায় হেমবাবু বললেন, এই 3 দিন আমি আর বাইরে বেরোবো না। সোমবার থেকে কাজ শুরু হবে, তখন খুব ভোরে বেরোতে হবে আর ফিরতে অনেক রাত হবে। হয়তো বা কোনো দিন বাড়িও ফিরতে পারবো না। কাজেই এই 3টে দিন বিশ্রাম নেব। বড় কাজে নামার আগে শরীরটা চাঙ্গা করা প্রয়োজন। আর তাছাড়া ছেলেটাকে তো এরপর কিছুই সময় দিতে পারবো না। ওকে 3 দিন একটু সঙ্গ দিই। মণিলাল একবার ভাবল যে বাবুর মা কোথায়। তিনি কি অন্য কোথাও থাকেন, নাকি তিনি জীবিত নেই? মাঝে মাঝেই তার এই কথাটা জানার ইচ্ছে হয়। প্রশ্নটা জিজ্ঞাসা করতে গিয়েও সংকোচের কারণে কথাটা জিজ্ঞাসা করে উঠতে পারে না সে। একটু বেলার দিকে মৃদু বিপত্তি সৃষ্টি হলো এদিন। কটকটিটা বাবুর বিছানাতেই থাকে। দুপুরের খাবার কিছু আগে বাবু কটকটিটা খুঁজতে শুরু করলো। তারপর শুরু করলো কান্না। কটকটিটা তার চাই। হেমবাবু মণিলালকে বললেন, এই কটকটি কি দোকানে কিনতে পাওয়া যায়? যায় নিশ্চয়ই, কিন্তু কোন দোকান তা তো আমি জানি না। তবে বড় দোকানে এসব বিক্রি হয় না। গরিবের খেলনা, ছোটোখাটো দোকান আর ফেরিওয়ালারা বিক্রি করে এসব। তবে আমার বাড়িতে আরও একটা আছে, আমি যখন বাড়ি যাব তখন নিয়ে আসবো। এরপর অনেক কষ্টে বাবুকে শান্ত করে ঘুম পাড়ানো হলো। দুপুর কেটে গেল। বিকেলবেলা মণিলাল যখন দাদাবাবুকে চা দিতে ঢুকলো, বাবু তখনও ঘুমোচ্ছে। চায়ের কাপ হাতে নেবার পর হেমবাবু বললেন, সোমবার কাজ শুরু হওয়ার পর তো তোমাকেই ভোর থেকে রাত পর্যন্ত বাবুকে দেখতে হবে। একদিনের জন্য আমি বাড়ি থাকতে পারবো না তখন। তাই তখন তোমার বাড়ি যাওয়ার জন্য একদম ছুটি মিলবে না। তুমি বরং একটা কাজ করো, এই 3 দিন তো আমি বাড়িতেই আছি, তুমি আজ এখনই বাড়ি চলে যাও। রবিবার বিকেলে ফিরে এসো। তাছাড়া ওই কটকুটিটাও আনা প্রয়োজন, জিনিসটাও খুব ভালোবাসে। প্রস্তাবটা মন্দ নয়। মণিলাল যে বেশ কিছুদিন বাড়ি ফিরতে পারবে না, সেটা বাড়িতে গিয়ে জানিয়ে আসাও প্রয়োজন। বাড়ি থেকে নিজের কিছু জামা কাপড়ও আনার দরকার আছে। তাছাড়া হেমবাবু তাকে 100 টাকা দিয়েছেন, তা দিয়ে ঘর ভাড়া আরও কিছু মেটানো যাবে। অনেকদিন হলো মণিলাল বাবার জন্যে ওষুধ কিনতে পারেনি, সেটাও কেনা সম্ভব হবে। কিন্তু আমি চলে গেলে যে আপনার খুব অসুবিধা হবে। তা একটু হবে ঠিক, কিন্তু আমি সামলে নেব। আগের মেয়েটা কাজ ছেড়ে চলে যাওয়ার পর তো আমি একাই সামলাতাম ওকে। যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বাবুর ঘুম ভাঙলে তখন হয়তো সে তোমাকে যেতে দেবে না, আটকে দেবে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল মণিলাল। তারপর সে বাড়ি ছেড়ে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে নিজের কালীঘাটের বাড়ি ফেরার জন্যে রওনা হয়ে গেল। শনিবারটা নানা ব্যস্ততার মধ্যে কাটল মণিলালের। রবিবার সকালে সে বাজারে গেল। আজ থেকে 35-40 বছর আগে 100 টাকার বেশ দাম ছিল।
তা দিয়ে মাংস কিনল মণিলাল। বহুদিন পর মাংস রান্না করলো মণিলালের মা। দুপুরে মণিলাল তার বাবার সঙ্গে ভাত খেতে বসল। ভাত আর মাংস বেড়ে দিচ্ছে মণিলালের মা। সবার চোখে মুখে খুশির ঝিলিক। মাংস দিয়ে ভাত মাখতে মাখতে মণিলালের বাবা বলল, তোর এই কাজটা কে জোগাড় করে দিল? আমার পরিচিত এক বন্ধু খগেন, আমার মতোই কারখানাতে চাকরি করত। সেখান থেকেই আলাপ তার সঙ্গে। পথে একদিন দেখা হলো ওর সঙ্গে। সে একজনের কাছে কাজ করছে। আমি তাকে আমার দুরবস্থার কথা বলাতে মালিকের কাছে আমাকে নিয়ে গেল। মালিকের নাম জনার্দন মল্লিক, বউবাজারে বাড়ি। অনেক রকম কারবার তার। এর মধ্যে একটা কারবার হলো অফিসে আর লোকের বাড়িতে লোক সাপ্লাই দেওয়া। তার মাধ্যমেই এই কাজটা আমি পেলাম। মণিলালের কথা শুনে মাংসের ঝোল মাখা ভাতের গ্রাসটা মুখে তুলতে গিয়েও হঠাৎ থমকে গেল তার বাবা। মণিলালকে বলল, তোকে একবার সেই ডাকাতির গল্পটা বলেছিলাম, মনে আছে? আমাদের সেই কাপড়ের দোকানে, মানে যেখানে আমি এক সময় কাজ করতাম, সেখানে একবার সেই ডাকাতি হয়েছিল না? ডাকাতি করে পালাবার সময় বাজারের লোকরা ডাকাতদের কয়েকজনকে ধরে ফেলেছিল। তাদের থেকে তাদের পান্ডার নাম পুলিশ জানতে পারে। সে লোকটারও নাম ছিল জনার্দন মল্লিক। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে তাকে প্রমাণের অভাবে ছেড়ে দেয়। এ লোক সে লোক নয় তো। বাবার মুখে কথাটা শুনে এবার মণিলালের মনে হলো যে সে যখন খগেনের মুখে প্রথম জনার্দন মল্লিকের নাম শোনে, তখন কেন এই নামটা তার চেনা বলে মনে হয়েছিল। বাবার কাছেই ডাকাতির গল্পটার সঙ্গে বেশ কয়েকবারই নাম সে শুনেছে। না না, একই নাম হলেও সে লোক নিশ্চয়ই নয়। এবারই ভালো লোক। আমাকে ওই ইঞ্জিনিয়ার দাদাবাবুর বাড়ি পাঠাবার জন্যে কোনো কমিশন নেবে না বলেছে। তাছাড়া নিজে থেকে আমায় 50 টাকা দিল। আমার অবস্থা শুনে বলল যে আমি তো তার কাজ করবই, তাই পরে ধীরে ধীরে টাকা শোধ দিলেই হবে। সে লোক হতেই পারে না। আচ্ছা, নিশ্চিন্ত হলাম। দিনকাল ভালো নয়। কে কখন নিজের অজান্তে কোন বিপদে জড়িয়ে পড়ে কে জানে। মণিলালের মাও ছেলেকে সাবধানে থাকার উপদেশ দিল। সঙ্গে এও বলল, প্রয়োজনে তারা না খেয়ে থাকবে, তবু যেন মণিলাল জেনে শুনে অন্যায় কাজে না জড়ায়। মা, বাবা, এ ব্যাপারে আমার উপর ভরসা রাখতে পারো তোমরা। এতদিন আমাদের অবস্থা খারাপ গেছে, আমরা না খেয়ে থেকেছি, তবু কোনোদিন বিপথে যাইনি, আজও যাব না। মণিলাল ঠিক করলো একটু ঘুমিয়ে নিয়ে বিকেল 4টের দিকে সে রওনা দেবে। তাহলেই সন্ধ্যের আগে শোভা বাজারে দাদাবাবুর বাড়ি পৌঁছে যাবে সে। তার ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র ইতিমধ্যেই সে গুছিয়ে নিয়েছে, শুধু বাকি কটকটিটা নিতে। বেরোবার সময় সে সেটা টেবিলের ড্রয়ার থেকে বার করে পকেটে নেবে। সেটা নিতে ভুল হবে না তার। বাচ্চাটা অপেক্ষা করে আছে কটকটিটার জন্য। সেটা নিতে সে কিছুতেই ভুলতে পারে না। বিছানাতে শুয়ে পড়তে যাচ্ছিল মণিলাল। ঠিক সেই সময় মণিলাল শুনতে পেল সদর দরজাতে কে যেন কড়া নাড়ছে। আরে খগেন, এসো এসো, ভিতরে এসো। না না না, ভেতরে ঢুকবো না। তুমি কি কাজ ছেড়ে দিয়েছো নাকি? কাল তোমাকে খুঁজতে গিয়ে পাইনি। কাল দরজায় কড়া নাড়তে ওই ইঞ্জিনিয়ার এসে দরজা খুললো, বললো তুমি বাড়ি চলে গেছো। এ কথা বলেই সে দরজা বন্ধ করে দিল। আরে না না, দাদাবাবু বাড়িতেই আছেন, তাই আমাকে ছুটি দিয়েছেন। আজ সন্ধ্যের মধ্যে আবার আমি সেখানে ফিরে যাব। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝলাম ব্যাপারটা। তা ওই যে ব্যাগের কথাটা বলেছিলাম তোমাকে, তা দেখেছো নাকি? ও হ্যাঁ, ওই 2 দিন আগে তিনি একটা চামড়ার ব্যাগ সঙ্গে করে নিয়ে ফিরেছেন।
কিন্তু ওই ব্যাগের ব্যাপারটা কি, আর ওই ব্যাপারে তোমারই বা এত আগ্রহ কেন বলো তো? বলছি বলছি সব বলছি। তার আগে একটা কথা বলো তো, ব্যাগটা রেখেছে কোথায় লোকটা? ওই দাদাবাবুর ঘরের লোহার আলমারিতে। কেন? ওতে ব্রিজ বানাবার জন্য 1 লাখ টাকা আছে। আমাদের কাছে খবর ছিল যে কিছুদিনের মধ্যেই লোকটার হাতে টাকাটা আসবে। মনিলাল, এবার যা বলছি মন দিয়ে শোনো। আজ অমাবস্যা, রাত ঠিক 12টা নাগাদ ও বাড়ির সদর দরজায় টোকা পড়বে। তুমি কিন্তু দরজাটা খুলে দেবে। 4-5 জন মুখোশ পরা লোক ও বাড়িতে ঢুকবে। তাদের হাতে অস্ত্র থাকবে। তুমি তাদের দেখে ভয় পাওয়ার অভিনয় করলেও তুমি কিন্তু আদতে ভয় পাবে না, যাতে তোমাকে পরবর্তীকালে কোনো পুলিশের লোকজন সন্দেহ না করে। সেই জন্য তোমার মুখ হাত বেঁধে ফেলে দেবে তারা। তা 2-1টা মৃদু চত্থাপ্পরও তোমাকে ওরা মারতে পারে ইঞ্জিনিয়ারের সামনে। লোকগুলো এরপর বাচ্চা ছেলেটার মাথায় পিস্তল ধরে তোমার দাদাবাবুর কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে আসবে। তোমার দাদাবাবু যদি সে লোকগুলোকে পাল্টা আক্রমণ না করে তবে বিপদের কোনো কারণ নেই। এসব কি বলছো তুমি খগেন? এ তো ডাকাতি। হ্যাঁ, ডাকাতি তো। যারা ওখানে যাবে তারা সব জনার্দন বাবুর লোক। এ কাজের জন্যই তো তোমাকে এখানে পাঠানো হয়েছিল মনিলাল। কিন্তু কিভাবে? আমি এ কাজ কি করে করব? আরে তোমাকে তো কোনো খুন জখম করতে বলা হচ্ছে না। ও কাজ শিখতে তোমার এখন অনেক সময় লাগবে। সেসব পরের ব্যাপার, ওসব বাদ দাও। আপাতত সামান্য কাজ এইটুকুনি তোমাকে করতে হবে। টোকা মারার শব্দ শুনলে শুধু দরজাটা খুলে দেবে, ব্যাস। শোনো মনিলাল, যেটা বলছি ভালো করে শোনো। কাজটা যদি করতে পারো তুমি 2000 টাকা বকরা পাবে। জনার্দন বাবুর দলে পাকাপাকি ঢুকে পড়তে পারবে। ভবিষ্যতে আর কখনো টাকার কোনো অভাব হবে না তোমার। বুঝো এইগুলো। কিন্তু যদি না পারি? যদি না পারো, জনার্দন বাবুকে তুমি চেনো না মনিলাল। 2-4টা খুন যখন তার কাছে কোনো ব্যাপার না। এই তো 3 মাস আগের ঘটনা। একটা ব্যাংকে একটা নিরাপত্তা রক্ষী দিয়েছিলাম আমরা। আমাদের উদ্দেশ্য ছিল তার মাধ্যমে খবরাখবর সংগ্রহ করে ব্যাংকের ক্যাশ গাড়ি লুট করবার। কিন্তু আমরা তাকে ব্যাপারটা বলতেই সে কথাটা ব্যাংকের কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিল। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপারটা পুলিশকে জানালো। পুলিশের মধ্যেও জনার্দন বাবুর চোর আছে আমরা জানতে পেরে গেলাম। আমরা জানতে পারলাম যে নির্দিষ্ট দিনে পুলিশ সাদা পোশাক পরে আমাদের জন্য ওঁত পেতে বসে থাকবে। আমরা গেলেই আমাদের পাকড়াও করবে। আমাদের পরিকল্পনা সমস্ত বানচাল হয়ে গেলেও সেই লোকটা কিন্তু জনার্দন বাবুর হাত থেকে ছাড়া পেল না। ওই নিরাপত্তা রক্ষীকে তার সততার জন্য পুরস্কৃত করে ব্যাংক পাকা চাকরি দিয়েছিল। তবে 1 মাসের বেশি সে চাকরি ভোগ করা তার হলো না। মাস পয়লা বেতন পেয়ে স্ত্রী বাচ্চাদের জন্য ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছিল সেই বিশ্বাসঘাতকের বাচ্চাটা। তার জন্য বাড়ির গলির মুখে সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল 2 জন লোক। ব্যাগ হাতে ওই লোকটার আর বাড়ি ফেরা হলো না। গলির মুখে ঢুকতেই গলিতে ঝাঁঝরা হয়ে গেল লোকটা। বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করে না জনার্দন মল্লিক। মনিলালের শির দাঁড়াবে যেন এক কুচি হিম গড়িয়ে গেল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ততক্ষণে। ঘাবড়েও না মনিলাল, তুমি ঘাবড়াচ্ছ কেন? ছোট্ট কাজ। আজ ঠিক রাত 12টাতে আমাদের লোকেরা টোকা দেবে আর তুমি দরজাটা খুলে দেবে। ঠিক রাত 12টা। যাই, বুঝলে? এবার আমি যাই। আর ব্যাংকের লোকটার গল্পটা কিন্তু মনে রেখো মনিলাল। খগেন চলে যাওয়ার পরও বেশ স্তম্ভিতভাবে একই জায়গাতে দাঁড়িয়ে রইল মনিলাল। সম্বিত ফিরতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তার। এবার সে বুঝতে পারল
একটু আগে খেতে বসে তার বাবা যে ডাকাত সর্দার জনার্দনের কথা বলছিল, সে লোক আর এই জনার্দন একই জন। মণিলালের অসহায়তার সুযোগ নিয়ে খগেন তাকে জড়িয়ে দিয়েছে জনার্দন মল্লিকের পাপ কর্মের চালে। কিন্তু এখন উপায়? একটু ভেবে নিয়ে মণিলাল সিদ্ধান্ত নিল যে সে কিছুতেই এই কাজ করবে না। সে দিনের পর দিন না খেয়ে থেকেছে, কিন্তু কোনোদিন কাউকে এক পয়সাও ঠকায়নি। দাদাবাবু কত ভালোবাসেন তাকে, বাচ্চাটা তাকে চোখে হারায়। না না, সে কিছুতেই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এ কাজ করলে যে নরকেও ঠাঁই হবে না। তাকে যদি এর জন্যে ব্যাংকের সেই দারোয়ানের মতো খুন হতে হয় তবে তাই সই, তবুও কিছুতেই সে কাজ করবে না। এ খবরটা যত দ্রুত সম্ভব জানিয়ে দিতে হবে দাদাবাবুকে। মণিলাল দরজা না খুললে হয়তো দরজা ভেঙেই বাড়িতে ঢুকবে ডাকাত দল, আর তারা সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্যে প্রথমেই হয়তো খুন করবে মণিলালকে। সবচেয়ে বড় কথা, এই নৃশংস লোকগুলো যদি ওই অবোধ শিশুটার কোনো ক্ষতি করে, তখন এখনই মণিলালকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। মণিলাল আর ঘুমোলো না, ঘুমোবার সময় এটা নয়। পোশাক পাল্টে কটকটিটা পকেটে পুরে কাঁধে ব্যাগ নিয়ে মণিলাল কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে গেল। বেলা 4টে নাগাদ মণিলাল পৌঁছে গেল দাদাবাবুর বাড়ির সামনে। বাইরে দাদাবাবুর গাড়িটা নেই, অথচ বাড়ির দরজা খুললেন বাড়িওয়ালি। মণিলাল বাড়ির ভেতর পা রাখতেই যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার দাদাবাবু তো নেই। আজ পরেই তিনি ভাড়া মিটিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। সে কি? কিন্তু তিনি যে চলে যাবেন তা তো আমাকে বলেননি। তা জানি না, ইঞ্জিনিয়ার সাহেব তো বাড়ি ছেড়ে দিয়েছেন। তবে তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার বেতনের 70 টাকা তিনি আমাকে দিয়ে গেছেন তোমাকে দিয়ে দেবার জন্য। মণিলাল ভাবার চেষ্টা করল, দাদাবাবু হঠাৎ এভাবে চলে গেলেন কেন? কোনো জরুরি কাজ, নাকি তিনি কোনোভাবে জানতে পেরেছেন যে এখানে থাকলে তার উপর বিপদ নেমে আসতে পারে? খগেন তো কাল এখানে এসেছিল, তাকে দেখে কি দাদাবাবুর মনে কোনো সন্দেহ হয়েছিল? তিনি কি জনার্দন মল্লিকের ব্যাপারে কিছু শুনেছেন? কেউ কি এসে তাকে জানিয়ে গেছে ব্যাপারটা? আচ্ছা, কেউ কি দাদাবাবুর এখানে এসেছিল? আজ বেলার দিকে একদল খ্রিস্টান মিশনারি এসেছিল ইঞ্জিনিয়ার সাহেব আর বাচ্চাটার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তার আগেই তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। তাদের মুখ থেকেই শুনতে পেলাম যে বাচ্চাটা নাকি ওর নিজের ছেলে নয়, মিশনারি থেকে বাচ্চাটাকে দত্তক নিয়েছেন তিনি। কেন যে এভাবে লোকজনকে না জানিয়ে চলে যাওয়া কে জানে। কত করে তাকে বললাম আজ অমাবস্যা, আজকের দিনে বাড়ি ছাড়া ঠিক নয়, তবু তিনি শুনলেন না। আরও কতজন যে তার খোঁজে আসবে কে জানে। এই বলে মণিলালের হাতে 70 টাকা ধরিয়ে দিলেন বাড়িওয়ালি। এদিকে বাবু যে হেমবাবুর পালিত পুত্র তা জেনে মণিলাল বেশ বিস্মিত হল, কিন্তু তার সাথে সাথে দাদাবাবুর প্রতি ওর শ্রদ্ধাবোধ জেগে উঠল। বাবু দত্তক পুত্র হলেও নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে কিভাবে মানুষ করছেন দাদাবাবু, তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। বাচ্চাটা যেন হেমবাবুর হৃৎপিণ্ড। দাদাবাবুরা কোথায় গেছেন আপনি কিছু জানেন? না বাচ্চা, তা জানি না। আমার কথাই যখন তিনি শুনলেন না, তখন তাকে আর জিজ্ঞেস করিনি। কি জ্বালা বলো দেখি, এখন আমাকে আবার নতুন ভাড়াটে খুঁজতে হবে। ভালো ভাড়াটের খোঁজ থাকলে নিয়ে এসো তো, বকশিস দেব। এবার তুমি যাও বাবু,
আমি এখন জপে বসবো। রাস্তায় দাঁড়িয়ে মণিলাল ভাবতে লাগলো দাদাবাবু কোথায় যেতে পারেন। হয়তো তিনি মণিলালকে সঙ্গে করে নিয়ে যেতেন, কিন্তু খোঁজ পাননি বলে নিয়ে যেতে পারেননি। এমনও হতে পারে যে তার বাড়িতে যে ডাকাত পড়তে চলেছে সে খবরটা তিনি জানেনই না। অন্য কোনো জরুরি কাজে বাড়ি ছেড়েছেন। ডাকাতরা হয়তো তিনি যেখানে গেছেন সেখানেও তার পিছু ধাওয়া করতে পারে। তাই তার সঙ্গে মণিলালের দেখা করা একান্ত প্রয়োজন। তাছাড়া এক রাত্রি বাবুটাও হয়তো খুঁজবে মণিলালকে, খুঁজবে এই খেলনা কটকটিটাকে। কিন্তু মণিলাল এখন কোথায় খুঁজে পাবে তাদের? মণিলালের হঠাৎ মনে পড়ল দাদাবাবু ক্যানিংয়ে কোথাও গিয়ে থাকতে পারেন, যেখানে পরদিন থেকে ব্রিজের কাজ শুরু হবার কথা। যদি নাও থাকেন, তার অন্যান্য সহকর্মীরা নিশ্চয়ই দাদাবাবুর সন্ধান জানতে পারে। তাই চটজলদি মণিলাল সিদ্ধান্ত নিয়ে ফেলল সে ক্যানিংয়ে যাবে। রাত 8টার একটু আগে ট্রেন ক্যানিংয়ে পৌঁছল। আজকের ক্যানিং স্টেশন কেমন আমার তা জানা নেই, তবে সেদিনের মণিলালের দেখা রেল স্টেশনটা ছোট্ট একটা রেল স্টেশন ছিল। রেলগাড়ি সেখানে এসেই থেমে যায়। মণিলালের সঙ্গে কিছু লোক এসে ক্যানিং স্টেশনে নামলো ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা প্ল্যাটফর্ম থেকে অদৃশ্য হলো। স্থানীয় মানুষ সব, তারা রওনা হলো যে যার বাড়ির পথে। জনশূন্য হয়ে গেল ছোট্ট প্ল্যাটফর্মটা। বাইরে বেরিয়ে আসতেই একটা আঁশটে গন্ধ নাকে লাগলো মণিলালের। সামনেই মাছের আড়ত, তবে দরমার বেড়া আর খড়ের ছাউনি দেওয়া মাছের আড়তগুলোর দু একটা দোকান ঘরেই শুধু লণ্ঠন বা তেলের কুপি জ্বলছে। একটা আড়তের সামনে বসে কয়েকজন লোক গল্প করছিল। মণিলাল তাদের কাছে গিয়ে ব্রিজটা কোথায় হবে জানতে চাইল। একটা লোক বলল, হ্যাঁ, জায়গাটা একটু দূর হবে এখান থেকে। অন্ধকারে একলা যেতে পারবেন না, একটা ভ্যান রিক্সা ডেকে দিচ্ছি বরং। মণিলাল রাজি হলে তারা আড়তে মাছের ঝুড়ি বয়ে আনা একটা ভ্যান রিক্সা ডেকে দিল। তাতে চড়ে বসল মণিলাল। আড়ত ছেড়ে বেরিয়ে পড়ল রিক্সা। কিছুক্ষণের মধ্যেই লোকালয় ত্যাগ করে নদী পাড়ের দিকে এগিয়ে চলল ভ্যান রিক্সা। পথে কোনো লোকজন নেই। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার চারিদিক। মণিলাল বুঝতে পারল তার পক্ষে একলাও জায়গাতে যাওয়া সম্ভব হতো না। রিক্সাটা পেয়ে ভালোই হয়েছে। ভ্যান চালককে সে প্রশ্ন করল, আচ্ছা ভাই, ওইদিকে কোনো লোকজন আছে? ঈদের কাজের জন্য ওখানে কয়েকজন লোক এসেছে, তারা ওখানে একটা ঘর বানিয়েছে। তারা ছাড়া ওদিকে কেউ যায় না। শুনেছি আর কদিনের মধ্যেই ব্রিজের কাজ শুরু হবে। দিনের বেলা লরি করে পাথর বালি এসব আসা শুরু হয়েছে। তখন নিশ্চয়ই আরো অনেক লোকজন এসে ওখানে থাকবে। মিনিট 20 চলার পর বাতাসে মৃদু নোনা গন্ধ এসে লাগলো মণিলালের নাকে। আর এরপরই নদীর পাড়ে এসে থামল রিক্সা। আশেপাশে কোথাও কোনো লোকজন নেই। একটা কুকুর পর্যন্ত নয়। বেশ কিছুটা দূরে নদীর পাড় বরাবর যেন এক বিন্দু আলো জ্বলছে। সেদিকে আঙুল তুলে দেখিয়ে ভ্যানওয়ালা বলল, ওই যে ওদের ঘর। আমি আর ওদিকে যাব না, পাড় বরাবর আপনি চলে যান, ওখানে পৌঁছে যাবেন। ভ্যানওয়ালার ভাড়া মিটিয়ে দিতেই সে ফেরার জন্য রওনা হয়ে গেল। আর মণিলাল নদীর পাড় বরাবর এগোলো
আলোক বিন্দুর দিকে। কাঁচা রাস্তাটার দুপাশে বড় বড় ঝোপঝাড়। মাটির রাস্তাটায় ভারবাহী লরির চাকার লম্বাটে গর্ত সৃষ্টি হয়েছে। অন্ধকারের মধ্যে দিয়ে সে পথ হাতড়ে হাতড়ে এগোতে লাগলো বাড়িটার দিকে। ক্রমশ উজ্জ্বল হয়ে উঠল সেই আলোক বিন্দু। একসময় মণিলাল পৌঁছে গেল সেই জায়গায়। বাড়ি নয়, সেটা একটা ঘর। ইটের দেওয়ালের মাথায় টিনের ছাউনি। ঘরটার আশেপাশে নানা জায়গাতে ঢিপি করা আছে পাথর, বালি, ইট ও ব্রিজ তৈরির আরও নানা সরঞ্জাম। মণিলাল সেসবের ফাঁক গলে ঘরটার কাছে উপস্থিত হল। সে বুঝতে পারল এটা ঘরের পিছন দিক। একটা জানালা আছে এদিকে। ঘরের ভিতর একটা বাতি জ্বলছে। অমাবস্যার অন্ধকার রাত বলে এই আলোটাই দূর থেকে দেখেছিল সে। মণিলাল জানালার কাছে পৌঁছতেই ঘরের ভেতর থেকে হেমবাবুর চেনা গলার স্বর শুনতে পেল। ঘুমালো, পাড়া জোড়ালো, দাদা বাবুর গলার শব্দ পেয়ে নেচে উঠল মণিলালের মন। জানালা দিয়ে সে উঁকি দিল ঘরের ভিতর। সেখানে একটা টেবিলের ওপর হ্যাজাক জ্বলছে। আলোতে ঘরের সব কিছু স্পষ্ট দৃশ্যমান। ঘরের এক পাশে একটা লোহার খাটে মাদুরের ওপর শুয়ে আছে বাচ্চাটা, আর তার পাশে বসে ছড়া বলে তাকে ঘুম পাড়াচ্ছেন হেমবাবু। জানালার ঠিক উল্টো দিকেই একটা দরজা। ঘরের ভিতর দাদাবাবুদের দেখার পর মণিলাল জানালা ছেড়ে ঘরটাকে বের দিয়ে দরজার দিকে যাবে ভাবছিল। ঠিক সেই সময় মণিলাল দেখল দরজার পাল্লাটা খুলে গেল। একটা মাথা উঁকি দিল ঘরের ভিতর। লোকটা চাপা ফ্যাস ফ্যাসে গলায় দাদাবাবুকে জিজ্ঞাসা করল, আপনার খোকা কি ঘুমোলো? হ্যাঁ, ঘুমিয়েছে, তবে ঘুমটা আরো গাঢ় হোক, কাজের সুবিধা হবে তাতে। তবে এই ফাঁকে একবার জায়গাটা দেখে আসুন। সব বন্দোবস্ত হয়ে গেছে। 1 নম্বর পিলারের গর্ত। হ্যাঁ, চলো। ছেলেকে রেখে ঘর থেকে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিলেন হেমবাবু। ঘরটাকে বের দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে মণিলাল। ততক্ষণে হেমবাবু লোকটার সঙ্গে বেশ কয়েক কদম এগিয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে মণিলালের একবার মনে হলো সে ঘরের ভিতর ঢুকে পড়বে। পরক্ষণেই মনে হলো দাদাবাবু যেদিকে যাচ্ছেন আগে সেদিকেই যাওয়া যাক। ডাকাতদের পরিকল্পনার ব্যাপারটা তাকে এখনই জানানো দরকার। হ্যাঁ, কিন্তু লোকটার সামনে ব্যাপারটা তাঁকে বলা কি ঠিক হবে, নাকি মণিলাল এই জায়গাতে দাঁড়িয়েই অপেক্ষা করবে দাদাবাবুর ফিরে আসার জন্যে? এসব ভাবনার মাঝেই হন হন করে হেঁটে দাদাবাবুরা বেশ কিছুটা এগিয়ে গেলেন। মণিলাল শেষ পর্যন্ত ঠিক করল যে এখনই দাদাবাবুকে আড়ালে ডেকে ব্যাপারটা জানাবে। দাদাবাবুরা যেদিকে যাচ্ছেন মণিলালও এগোলো সেই দিকে। হয়তোবা মণিলালের নিয়তেই তাকে টেনে নিয়ে চলল তাদের পিছনে। এদিকটা ঝোপে ঝাড়ে ভর্তি, বড় বড় বুক সমান ঝোপ। তার মধ্যে দিয়ে একটা সুঁড়ি পথ একটু ঢালু হয়ে গিয়েছে নদীর দিকে। দাদাবাবুরা এগিয়ে গিয়ে অদৃশ্য হলেন বিরাট বড় একটা ঝোপের আড়ালে। সেখান থেকে একটা আবছা আলো যেন আসছে। হ্যাঁ, একটা বাতি জ্বলছে সেখানে। মণিলাল ঝোপটার কাছে গিয়ে ওপাশে উঁকি দিল। কিছুটা তফাতে একটা বেশ বড় গর্ত ঘিরে দাঁড়িয়ে আছেন দাদাবাবু আর জনা কয়েক লোক। একটা লণ্ঠনও চলছে সেখানে।
হেমবাবু গর্তটা ভালো করে দেখে বললেন, হ্যাঁ, প্রথম স্তম্ভটা এখানে হবে। তার সঙ্গীতের একজন বলল, 3 ফুট বাড়তি খোঁড়া হয়েছে গর্তটা। বালি সিমেন্টের ঢালাই করে দিলে ব্যাপারটা কেউ বুঝতে পারবে না। তারপর লোহার খাঁচা বসবে, পিলার উঠবে, সব কিছু মাটির নিচে চলে যাবে। এখন আর কোনো খুঁত নেই। আর এরপরেই দাদাবাবু আর লোকগুলোর মধ্যে যে কথোপকথন মণিলাল শুনল, তাতে বিস্ময়ে হাঁ হয়ে গেল সে। মণিলাল চোপ জঙ্গল ভেঙে ছুটতে শুরু করলো সেই ঘরটার দিকে। সঙ্গে সঙ্গে তার উপস্থিতি টের পেয়ে গেলেন হেমবাবু আর সঙ্গীরা। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে হেমবাবু আর তার সঙ্গীরা মণিলালকে তাড়া করলেন। এর মধ্যে ঘরের দরজা খুলে ঢুকে পড়ল মণিলাল। খাটে পাতা চাটাইয়ের ওপর অঘরে ঘুমোচ্ছে বাচ্চাটা। কাজটা এখনই তাকে করতে হবে। তার পিছনে ধাওয়া করে আসছে লোকগুলো, কিন্তু কি দিয়ে কাজটা করা যায়? হঠাৎই মণিলাল দেখতে পেল ছেলেটার পাশেই কটকটিটা পড়ে আছে। নিশ্চয়ই মণিলাল ও বাড়ি ছাড়বার পর কটকটিটা খুঁজে পেয়েছিল দাদাবাবু। মুহূর্তের মধ্যে মণিলাল কটকটিটা তুলে নিয়ে তার পিছনের দিকের অংশটা ব্লেডের মতো চালিয়ে দিল ঘুমন্ত বাচ্চাটার বাহু লক্ষ্য করে। তীরের পাতের আঘাতে বাচ্চাটার নরম চামড়া চিরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আকস্মিক এই নির্মম আঘাতে আর্তনাদ করে উঠে বসল আতঙ্কিত বাচ্চাটা। আর ঠিক সেই মুহূর্তে হুড়মুড় করে ঘরে ঢুকলেন হেমবাবু। তার হাতে একটা পিস্তল। রক্তাক্ত বাচ্চাটাকে দেখে আর মণিলালের হাতে ধরা কটকটিটা দেখে ব্যাপারটা কি ঘটেছে তা বুঝতে অসুবিধা হলো না হেমবাবুর। তিনি প্রচণ্ড আক্রোশে মণিলালের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন, এত বড় ক্ষতি করলি তুই, খুন করব। এই বলে মণিলালের দিকে তাক করে পিস্তল উঠিয়ে গুলি চালিয়ে দিলেন তিনি। বাচ্চাটার আতঙ্কিত চিৎকার, গুলির শব্দ সব মিলেমিশে মুহূর্তের মধ্যে এক নারকীয় বিভৎস পরিবেশ সৃষ্টি হলো ঘরের মধ্যে। এক চুলের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো হেমবাবুর প্রথম গুলিটা, কিন্তু সেটা গিয়ে লাগলো টেবিলের ওপর রাখা হ্যাজাকটার গায়ে। চুরমার হয়ে সেটা ছিটকে পড়ল মাটিতে। হেমবাবু তার পিস্তলের দ্বিতীয় গুলিটা মণিলালকে ছুঁড়তেই যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ভেঙে যাওয়া হ্যাজাকটা নিভে যেতেই অন্ধকার হয়ে গেল ঘর। বাঁচার জন্যে এবার মণিলাল ঘর থেকে বেরোতে গিয়ে হেমবাবুর ওপর গিয়ে পড়ল। ধস্তাধস্তি শুরু হলো দুজনের মধ্যে। আর তারপরই আর একটা গুলির শব্দ। মাটিতে লুটিয়ে পড়লেন হেমবাবু। নিজের হাতের পিস্তলের গুলি ফুঁড়ে দিল তার বুক। মণিলাল কিন্তু পালাতে পারল না। হেমবাবুর সঙ্গীরা তাকে ধরে ফেলল। পুলিশে খবর দিল তারাই। ওদিকে কলকাতার বুকে আরো একটা ঘটনা ঘটল সে রাতে। মাঝরাতে শোভাবাজার অঞ্চলে টহলদার পুলিশের গাড়ি কিছু সন্দেহজনক লোককে ঘুরতে দেখে তাড়া করে ধরে ফেলল। লোকগুলোর কাছে পেল অস্ত্র। তারা সেই জনার্দন মল্লিকের লোক। হেমবাবুর বাড়িতে ডাকাতি করতে এসেছিল ওরা। পুলিশের জেরাতে তাদের মুখ দিয়ে আমার নামও বেরিয়ে পড়ে। আদালতে সরকার পক্ষের উকিল এটাই প্রমাণ করলেন, ওই ডাকাতির দলের হয়েই আমি ইঞ্জিনিয়ার হেমবাবুর পিছু ধাওয়া করি এবং ডাকাতি করতে গিয়ে হেমবাবুকে শুধু নৃশংসভাবে হত্যাই করিনি, তার শিশুপুত্রকেও হত্যা করার চেষ্টা করেছিলাম। সরকারি উকিলের বক্তব্য সমর্থন করেছিল সে রাতে হেমবাবুর 3 সঙ্গী। এই জঘন্যতম হত্যা ও শিশুকে হত্যা করার ঘৃণ্য চেষ্টার অপরাধে আমার আজীবন কারাবাসের সাজা হয়ে গেল।
মানলাম আপনার বক্তব্য হয়তো সত্য, খুনটা ঠিক আপনার হাতে হয়নি, কিন্তু এটা তো সত্যি যে বাচ্চাটাকে আপনি আঘাত করেছিলেন, যার কারণে হেমবাবু আপনাকে গুলি করেছিলেন। ঝোপের আড়ালে দাঁড়িয়ে আপনি হেমবাবুদের এমন কি কথাবার্তা শুনেছিলেন যে তার আক্রোশ গিয়ে পড়ল নিরীহ শিশুর উপর? আপনি সজ্ঞানে রক্ত ঝরালেন তার? না, আক্রোশ নয়, এর কারণটা আদালতে দাঁড়িয়ে বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি আমার কথা। তাই ও কথা থাক। আমি কিন্তু জানি আপনি সেদিন সত্যি বলেছিলেন। সেই ভরাট কণ্ঠস্বরটা শুনেই দরজার দিকে তাকিয়েই তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন জেল সুপার স্নেহাংশু। সামনে কারা দপ্তরের বড় কর্তা লাহিড়ী বাবু দাঁড়িয়ে। দরজার সামনে দাঁড়িয়ে এই বৃদ্ধর জীবন কথার শেষ অংশটা শুনছিলাম আমি। সেদিন আদালত আপনার কথা বিশ্বাস করেনি, করা সম্ভবও ছিল না, কিন্তু আমি জানি আপনি সেদিন আদালতে সত্যি কথা বলেছিলেন। আপনি জানেন আমি সত্যি বলেছিলাম? হ্যাঁ, আপনি জানেন? কিভাবে জানেন? কাজের প্রয়োজনে আমাকে নানা জেলে যেতে হয়, বন্দীদের সঙ্গে কথাও বলতে হয়। একবার এক জেলে মৃত্যু পথযাত্রী এক অসুস্থ বন্দীর সঙ্গে আমার কথা হয়েছিল। নানা অপরাধের কারণে দীর্ঘ কারাবাস হয়েছিল লোকটার। অসুস্থ হয়ে মৃত্যুর আগে তার মনে অনুশোচনা জন্মেছিল তার জীবনের নানা অপকর্মের জন্য। লোকটা আমাকে মরার আগে জীবনের নানা ঘটনার কথা বলেছিল। সে রাতে হেমবাবুর 3 সঙ্গীর মধ্যে একজন ছিল ওই লোকটা। তার মুখ থেকে ঘটনাটা শোনার পরই আমি আপনার খোঁজ শুরু করি। নানা পুরনো কাগজপত্র, মামলার নথি, পুলিশের নথি, জেলের নথি ঘেঁটে অবশেষে এই জেলে আমি আপনার সন্ধান পাই। তারপর সরকারের কাছে আবেদন জানিয়ে আপনার মুক্তির ব্যবস্থা করলাম। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমায় নিয়ে যাবেন? কিন্তু কোথায় নিয়ে যাবেন? কেনই বা নিয়ে যাবেন? আপনি কে? কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলেন লাহিড়ী সাহেব। আবছা হাসি ফুটে উঠল তার মুখে। তারপর সেই বৃদ্ধ সুপার আর জেলারকে হতভম্ব করে দিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা ব্যাঙ কটকটি বার করে কটকট শব্দে বেশ কয়েকবার বাজালেন। বৃদ্ধর মুখে ভাষা যেন হারিয়ে গেছে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাহিড়ী সাহেবের মুখের দিকে। লাহিড়ী সাহেব এরপর তাঁর ডান হাতে শার্টের হাতটা অনেকটা ওপরে তুলে ফেললেন। সেখানে অস্পষ্ট একটা চেরা দাগ যেন এখনো আঁকা আছে। সেটা দেখিয়ে লাহিড়ী সাহেব হেসে বললেন, দাগটা এখনো আছে, তবে খুব লেগেছিল, কিন্তু স্পষ্ট মনে আছে এখনো আমার। থরথর করে কাঁপছেন বৃদ্ধ। লাহিড়ী সাহেব এবার তার হাত দুটো ধরে বললেন, তোমার জন্য নতুন পোশাক এনেছি, যাও সেগুলো পরে এসো। ভাগ্যিস বুদ্ধি করে সেদিন আমার হাতে কটকটিটা চালিয়ে দিয়েছিলে, তাই বেঁচে গেছিলাম। তারপর আমি আবার এক অনাথ আশ্রমে মানুষ হই। সেসব ঘটনা বাড়ি ফিরে তোমাকে বলব। টপ টপ করে জল পড়তে শুরু করলো বৃদ্ধর চোখ দিয়ে। লাহিড়ী সাহেবের হাতে তার হাত। কিছুক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকার পর বৃদ্ধ মণিলাল চলে গেল পোশাক পরিবর্তনের জন্য। লাহিড়ী সাহেব জেল সুপার স্নেহাংশুকে বললেন, ওর রিলিজ ফাইলটা দিন, শৈশবদের কাজগুলো সেরে ফেলি। লাহিড়ী সাহেব সুপার আর জেলার মণিলালের ফাইল খুলে বসলেন। কিছুক্ষণের মধ্যেই নতুন পোশাকে সেজে সেই ঘরে ফিরে এলেন বৃদ্ধ। লাহিড়ী সাহেবের কাগজপত্রের কাজ এখন শেষ। বৃদ্ধকে নিয়ে এবার জেল ছাড়বেন তিনি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই যাচ্ছিলেন, এমন সময় স্নেহাংশু একটু উসখুস করে বলে উঠল, মানে স্যার, যদি কিছু মনে না করেন তাহলে দুটো কথা জানতে খুব কৌতূহল হচ্ছে।
মণিবাবু আপনার হাত চিরে আপনাকে বাঁচিয়েছিলেন, সেটা কিভাবে? আর তিনি হেমবাবু আর তার অনুচরদের মধ্যে কি এমন কথাবার্তা শুনেছিলেন যে সঙ্গে সঙ্গে আপনাকে আঘাত করতে ছুটেছিলেন? প্রশ্নটা শুনে লাহিড়ী সাহেব বৃদ্ধর দিকে তাকিয়ে বললেন, বলো, এ প্রশ্ন দুটোর জবাব তুমিই ভালো দিতে পারবে। কিছুক্ষণ চুপ থেকে বৃদ্ধ মণিলাল মৃদু হেসে বললেন, হেমবাবু তার সঙ্গীদের সেদিন বলেছিলেন ওর শরীরে কোনো খুঁত নেই, আমি নিশ্চিত। ভালো করে দেখেছেন তো? কোনো কাটা ছেঁড়া নেই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করেই দেখেছি। রোজ বাড়ি ফেরার পর আমি তার শরীরে কোথাও ছড়ে টড়ে গেছে কিনা দেখতাম। যদিও কথা বলতে না পারাটা দেহের খুঁত নয়, তবুও সে সমস্যাও এখন নেই। তাহলে আর দেরি করে লাভ নেই, বাচ্চাটাকে গিয়ে নিয়ে চলে আসি। গর্তের 3 ফুট বাড়তি জায়গার মধ্যে ওর ওই ছোট দেহটা একেবারে ধরে যাবে। এই কথা শুনে আমার মনে হয়েছিল হয় আমি ভুল শুনছি, আর না হয় জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি। কিন্তু না, কোনোটাই কল্পনা ছিল না। তাই সম্বিত ফিরতেই আমি ছুটেছিলাম বাচ্চাটার দেহে খুঁত করে দেবার জন্যে, যাতে বাচ্চাটাকে যে কাজের জন্যে আনা হয়েছে সে কাজে না লাগে। দেহে খুঁত বা ক্ষত থাকলে হেমবাবুদের কাজে আর লাগবে না বাচ্চাটা। মানে না, মানে আমি 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 ঠিক বুঝতে। দেশের প্রাচীন এক কুসংস্কার, ব্রিজ, মন্দির বা বড় প্রাসাদ তৈরির সময় যদি কোনো বাচ্চা ছেলেকে স্তম্ভের নিচে জীবন্ত পুঁতে ফেলা হয়, তবে তার প্রেতাত্মা নাকি রক্ষা করে সেই ব্রিজ বা অট্টালিকাকে। তা কোনোদিন ভেঙে পড়ে না। আর এই অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়েই হেমবাবু অনাথ আশ্রম থেকে বাচ্চাটাকে দত্তক নিয়েছিলেন ব্রিজের স্তম্ভর নিচে পুঁতে ফেলার জন্যে। শিক্ষিত ইঞ্জিনিয়ার হলেও কুসংস্কারগ্রস্ত হেমবাবু আসলে জনার্দন মল্লিকের ডাকাত দলের চেয়ে ভয়ঙ্কর। কি সুন্দর ছড়া আবৃত্তি করে তিনি ঘুম পাড়াতেন বাচ্চাটাকে, অথচ তখনও কি আমি জানতাম তার আসল মতলবের কথা? লোকটা সত্যি ডাকাতের চেয়েও ভয়ঙ্কর ছিল। কথা শেষ করলেন বৃদ্ধ। লাহিড়ী সাহেব উঠে দাঁড়িয়ে বৃদ্ধ মণিলালের হাত ধরলেন, তার জীবনদাতাকে জেলের প্রাচীরের বাইরে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। সাহিত্য সমাহারে আজ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। গল্পের সূত্রধার এবং মণিলালের ভূমিকায় আমি আকাশ, গল্প পাঠে সুমন, জেলারের ভূমিকায় সমীরণ, স্নেহাংশু এবং সহকর্মীর ভূমিকায় কৌশিক, খগেনের ভূমিকায় শুভ্রদীপ, জনার্দনের ভূমিকায় সরিত, হেমচন্দ্রের ভূমিকায় জ্যোতির্ময়, লাহিড়ীর ভূমিকায় উৎপল, বাচ্চা এবং বাড়িওয়ালির ভূমিকায় অনন্যা। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে নার্গিস, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক, শব্দ সংযোজন, মিক্স এবং মাস্টার দুরিন স্টুডিও এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যে কোনো প্রয়োজনে সাহিত্য সমাহারকে আপনারা মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডির মাধ্যমে। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। সাহিত্য সমাহারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে গল্পের শুরুতে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা তা করতে পারেন। আর কেমন লাগছে শারদীয়া সাহিত্য সমাহার অবশ্যই লিখে জানাতে আমাদের ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি শারদীয়া সাহিত্য সমাহারের চতুর্থ তথা অন্তিম গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন
সাহিত্য সমাহার।